টরন্টো ভিত্তিক শিল্প সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম পাঠশালার আজকের আসরে পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই। আজকের আসর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে নিবেদিত। আপনারা জানেন পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত হয়েছেন। তাকে নিয়ে সদ্য একটা লেখার মধ্য দিয়ে তাকে স্মরণ করছি। ঝলমলে দিন গরমের তাপ ডাকে, হঠাৎ হঠাৎ দমকা হাওয়ায় যাকে, কে জানে সে এই উজ্জ্বলে জানে কিনা রাতের আড়ানা এ বেলার ব্যালেরিনা। জোরবা দ্য গ্রিক সন্তুরে নেচে নেচে শিবকুমারকে দিয়ে গেছিলেন যেচে, অতগুলো তারে তারে শুরুগুলো সেঁকা, বন্ধুর চিতা জাকির হোসেন একা। এটি কবির সুমনের লেখা খেয়ালবন্দিশ আড়ানার আগে। আজকে আমাদের সম্মানিত আলোচক, আমাদের সময়ের জীবন্ত কিংবদন্তি শিক্ষাবিদ, আমাদের সার্বিক অভিভাবক অধ্যাপক পবিত্র সরকার। স্যার, আপনাকে সাদরে বরণ করে নিচ্ছি আজকের এই আয়োজনে। রবীন্দ্রনাথ আমাদের জীবনের জন্যে সার্বিকভাবে একটা মানদণ্ড সৃষ্টি করেছিলেন অনেক আগেই, কিন্তু তার দ্বারা আমরা আন্দোলিত হবার বদলে বিনোদিতই যেন হতে চেয়েছি বেশি। পশ্চিমা নির্মাণ থেকে প্রাচ্যের ও বৈশ্বিক রবীন্দ্রনাথকে এবং প্রচলিত নির্মাণ থেকে নিজস্ব রবীন্দ্রনাথকেও চিনে নিতে পারিনি অনেক বিচারেই। সমাজ সংস্কারক রবীন্দ্রনাথকে আবিষ্কার করতে পারিনি আজও। শিক্ষা নিয়ে তার যে মৌলিক ভাবনা তা প্রয়োগ করতে পারিনি অনেক ক্ষেত্রেই। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল বক্তৃতায় বলেছিলেন, I myself had suffered when I was young through the impediments which were inflicted upon most boys while they attended school, and I have had to go through the machine of education which crushes the joy and freedom of life for which children have such insatiable thirst. And my object was to give freedom and joy to children of men. নোবেল বক্তৃতার এই ছোট্ট অংশটিতেই রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার অনেকটুকুর প্রতিফলন পাওয়া যায়। মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষা ও মাতৃভাষায় সার্বিকভাবে বিদ্যা শিক্ষার অপরিহার্যতা, অত্যাবশ্যক পাঠ বা শিক্ষা পুস্তকে শিক্ষাকে সীমাবদ্ধ না রাখা, শিক্ষাকে আনন্দে উন্নীত করা, শাসনের শিক্ষা বনাম আনন্দের শিক্ষা, প্রকৃতি সংলগ্ন শিক্ষা, উপকরণবহুল শিক্ষা ও পুঁথিগত শিক্ষাকে নিরুৎসাহিত করা, বিদ্যাদানের প্রধান মাধ্যস্থ হিসেবে ছাত্র শিক্ষকের পরস্পর সাপেক্ষ সম্পর্ক, শিক্ষার মিলনে একাকার বনাম এক হওয়া এবং একত্রিত হওয়া বনাম মিলনের ধারণা, স্বদেশী বিদেশি বিশ্ববিদ্যার অবিরত যোগ, জাতিগত বিদ্যা স্বাতন্ত্র্য বনাম বিদ্যা সমবায়ের ধারণা, বিশ্ববিদ্যা সন্ধানের অভিযাত্রায় স্বদেশের বিদ্যার সমগ্রতার জ্ঞান, শিক্ষিত ও অশিক্ষিতের জ্ঞানের বৈষম্য দূর করতে লোকশিক্ষার প্রবাহ, আবশ্যিক শিক্ষার পাশাপাশি জনশিক্ষা ও শৈক্ষিক শিক্ষার বিস্তার, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা ছাড়াও কলেজে যাবার আগেই ঝরে পড়া ছাত্রদের ব্যাপারে স্বাধীন শিক্ষার ধারণা, অজ্ঞতা ও স্বজাতীয় শিক্ষার অবজ্ঞা বনাম শিক্ষিত মূঢ়তা ও সাজাত্যাভিমানের যোগসূত্র, যান্ত্রিকতা বনাম আত্মিক বন্ধন, জ্ঞানের বৈষয়িক দিক বনাম পরিপূর্ণ মনুষ্যত্বের দিক, ব্যবহারিক ও পারমার্থিক শিক্ষার সমন্বয়, ভাষা স্বাতন্ত্র্যের মধ্য দিয়ে বিদ্যার সমবায় সাধন, বিশিষ্ট জ্ঞানের সঙ্গে সাধারণ জ্ঞানের নিত্য চলাচলের ভূমিকা, বিদ্যা বিদ্বানের সম্পত্তি না হয়ে সমস্ত সমাজের সম্পদ হয়ে ওঠা, শহর ও গ্রামের যোজন দূরত্বের আধুনিক শিক্ষা ব্যবস্থা বনাম একই সঙ্গে বৈচিত্র্য ও ঐক্যের পরিব্যাপ্ত শিক্ষা, শিক্ষার সঙ্গে দেশের মনের সহজ মিলন, সংকীর্ণ আধুনিক শিক্ষা বনাম আধুনিক সভ্যতার সচিন্ত সচল প্রবল বৃহৎ সমগ্রতা, স্কুল কলেজের বাইরে শিক্ষা বিছিয়ে দেবার মাধ্যম সাহিত্যকে সর্বাঙ্গীনভাবে শিক্ষার আধার করে তোলা, জীবনযাত্রার সিদ্ধি লাভে শিক্ষা থেকে স্খলিত হয়ে পড়া সংস্কৃতিকে পুনঃস্থাপন, বইয়ের পাতা অতিক্রম করে শিক্ষার মধ্যে সংস্কৃতির প্রবেশ করানো, শিক্ষার ঐক্যযোগে চিত্তের ও বৃত্তের ঐক্যযোগ, জাতীয় ঐক্য সাধনের মূলে স্বাতন্ত্র্য সহ শিক্ষার ঐক্য সাধন,
ভাষা শিক্ষা, ভাবশিক্ষা, জীবনযাত্রার সম্মিলন ইত্যাদি ইত্যাদি সহ আরও নানা দিক মিলিয়ে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা অনেক পরিব্যাপ্ত, অনেক সমসাময়িক এবং এখনও অনেকটাই প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন উপলক্ষে পাঠশালার এবারের আয়োজন রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা নিয়ে। আলোচনা করবেন অধ্যাপক পবিত্র সরকার। অধ্যাপক, শিক্ষাবিদ, গবেষক পবিত্র সরকার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। অধ্যাপক পবিত্র সরকার বাংলা ভাষা ও চর্চার এক প্রতিষ্ঠান স্বরূপ। তার একাডেমিক, কর্ম ও সাহিত্য জীবন খুবই বর্ণিল। তার জন্ম 1937 সালের 28 মার্চ ঢাকার ধামরাইয়ে, অর্থাৎ জন্মসূত্রে বাংলাদেশের সন্তান তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনার্স ও এমএতে দুবার প্রথম হয়েছেন। ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞানে এমএ ও পিএইচডি করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন 27 বছর, পড়িয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে এবং এখনও কলকাতা বিশ্ববিদ্যালয় এবং নানা কলেজে এমএর ক্লাস নিচ্ছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন 7 বছর, 1990 থেকে 97, 1997 এই সময়কালে। 6 বছর পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা সংসদের সহসভাপতি। লেখাতেও অধ্যাপক পবিত্র সরকার বহুমুখী। ভাষাবিজ্ঞান ও ব্যাকরণ, নাটক ও নাট্যতত্ত্ব, লোকসংস্কৃতি, ইংরেজি শিক্ষা, রম্য রচনা, শিশুদের জন্য ছড়া, গল্প, উপন্যাস, সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আত্মজীবন কথা সব মিলিয়ে তার নিজের লেখা বই 70-এর উপর, সম্পাদিত 55টির মতো। একসময় নান্দিকারে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় অভিনয়ও করেছেন। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সরকারের একাধিক ভাষা বিষয়ক কমিটি ও কমিশনের অধ্যক্ষতা করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাঁকে সম্মানিত করেছে বাংলাদেশ সরকার। স্যারের কাছ থেকে শুনবার আগে একটু শুধু বলিনি, শুধুমাত্র শিক্ষা প্রবন্ধ সংকলন এটিতেই আছে 25টি প্রবন্ধ। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সে অসংখ্য লেখা এসেছে শিক্ষা প্রসঙ্গ, তাঁর শিক্ষা ভাবনা। আজ অধ্যাপক পবিত্র সরকার, আমাদের স্যার, সামগ্রিকভাবে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা নিয়ে বলবেন। এর মধ্যে প্রবন্ধ সংকলনের প্রবন্ধ থাকবে, আরও অনেক প্রাসঙ্গিক তথ্যের সম্মিলন থাকবে। চলুন শুনে নিই রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা অধ্যাপক পবিত্র সরকারের কাছ থেকে। সবাইকে আদাব এবং নমস্কার। যারা শুনছেন তাদের আমি প্রীতি সম্ভাষণ জানাই এবং পাঠশালার এই আসরটিকেও আমি অভিনন্দন জানাই, কারণ তারা নিয়মিত নানা ব্যাপারে আলোচনা এবং শিক্ষার সুযোগ নির্মাণ করছেন সারা পৃথিবীর বাঙালিদের জন্য। আমি একটি এলাকায় কাজ করা তুচ্ছ মানুষ, আমাকে তারা আমন্ত্রণ করেছেন, এর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার সাধ্যমতো শিক্ষা এবং রবীন্দ্রনাথ পরিকল্পিত যে শিক্ষা ব্যবস্থা, শুধু পরিকল্পিত নয়, তার দ্বারা বাস্তবায়িত যে শিক্ষা ব্যবস্থা, সে সম্বন্ধে আমি যতটুকু যেভাবে বুঝেছি সেভাবে আপনাদের কাছে সহজ করে বলবার চেষ্টা করব। প্রথমত শিক্ষা ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলি। শিক্ষাটা কি? এটা লক্ষ্য করুন যে মানুষের জগতে শিক্ষা নিয়ে যত ভাবনা চিন্তা করা হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার এই কারণে যে মানুষের ভাষা আছে। পৃথিবীর আর কোনো প্রাণীর ভাষা নেই। এই মানুষ ছাড়া যে অন্যান্য প্রাণী, তাদের যেহেতু ভাষা নেই, তাদের শিক্ষাটাও খুব সীমাবদ্ধ। শিক্ষাটা তাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রকৃতিগত, অর্থাৎ খাদ্য কিভাবে সংগ্রহ করতে হবে, এমনি শারীরিক, মানে সন্তানদের জন্ম দেওয়া, সন্তান পালন, সবাই পালন করে না, মাছেরা পালন করে না, অনেক মাছ, কিন্তু সন্তান পালন, সন্তানের রক্ষা,
এবং কখনো কখনো দলের মধ্যে দলের যে উচ্চ নিচতা, আধিপত্যের যে ক্রম, কে সর্দার কে তারপরে, তাদের মেনে চলা, কিছু ডাক শুনে তার অর্থ বোঝা, বিপদের ডাক, দলের একসঙ্গে জুড়ে যাওয়ার ডাক, এই প্রাণীদের এই খুব সরল শিক্ষা ব্যবস্থা, শিকার করার ব্যাপারটাও হয়তো বেড়াল যেমন তার বাচ্চাদের শেখায়, কখনো কখনো ল্যাজটা নাড়িয়ে নাড়িয়ে বাচ্চারা তার উপরে লাফিয়ে পড়ে। এগুলো প্রাণীদের শিক্ষা ব্যবস্থা খুব সরল। কিন্তু মানুষ যেহেতু প্রকৃতির পক্ষপাতে ভাষা নামে একটা জিনিস পেয়েছে, ফলে ভাষার সাহায্যে এবং চারপাশে সে সভ্যতা নির্মাণ করেছে ভাষারই সাহায্যে, এবং ভাষারই সাহায্যে তার সমস্ত নির্মাণ, সমস্ত সৃষ্টি, সমস্ত কাজ, তার মধ্যে তার শিক্ষার একটা ব্যবস্থা, বিচিত্র বিশাল বহু বিস্তারিত শিক্ষা ব্যবস্থা, নানা ক্ষেত্রে শিক্ষার ব্যবস্থা মানুষ নির্মাণ করতে পেরেছে। এবং আপনারা অনেকেই পড়েছেন হয়তো লেভি স্ট্রস বলে একজন পণ্ডিতের নৃবিজ্ঞানের বই, স্ট্রাকচারাল অ্যানথ্রোপোলজি আপনারা পড়েছেন। তিনি ভাগ করেছেন যে প্রকৃতি আর সংস্কৃতি, নেচার আর কালচার। এই প্রকৃতিতে হয়তো বাস করি আমরা প্রাণী হিসেবে, জীব হিসেবে সবাই, কিন্তু সংস্কৃতি, মানুষের সংস্কৃতি হচ্ছে বিশাল বিচিত্র, পশুর সংস্কৃতি সরল। এই মানুষের সংস্কৃতিতে আসছি আমরা প্রকৃতি থেকে, আস্তে আস্তে সংস্কৃতিতে পৌঁছই, এটাই তার শিক্ষা। মানুষের প্রকৃতি থেকে মানুষের সংস্কৃতিতে পৌঁছানো। সব মানুষ সমানভাবে সংস্কৃতিতে পৌঁছতে পারে না, কারণ সংস্কৃতির অনেক শ্রেণী আছে, অনেক স্তর আছে, অনেক বিন্যাস আছে। কিন্তু যারা লেখাপড়ার সুযোগ পায় তারা, এবং যাদের লেখাপড়ায় একটা এগিয়ে যাওয়ার সুযোগ থাকে, তারা একটা সংস্কৃতিতে এসে পৌঁছয়। বাইনারি কথাটা বলে, নেচার কালচার, এই বাইনারিটাকে ভেঙে অনেক মানুষ প্রকৃতি থেকে সংস্কৃতিতে পৌঁছয়, তার শিক্ষা তাকে সেখানে পৌঁছে দেয়। এর মূল কথাটা কি, যে একটা ডিসিপ্লিন, একটা শৃঙ্খলা, একটা নিয়মের মধ্যে আসতে হবে, এই নিয়মগুলো জানতে হবে, নিয়মের পরিণাম কি হয়, নিয়মের ফলে কি সৃষ্টি হয়, কি ধ্বংস হয়, এইগুলো জানতে হবে, কোন কাজ কিভাবে করা যায়। এইভাবে এই নিয়মের মধ্যে রবীন্দ্রনাথ এটা বলেছেন, একদম খুব বারবার করে বলেছেন। রবীন্দ্রনাথ যদিও ইচ্ছা মন্ত্রের দীক্ষাগুলো তাকে বলা হয়, ইচ্ছা ইচ্ছা আছে, তাসের দেশে আপনারা ইচ্ছের গান শুনেছেন, কিন্তু ইচ্ছার সঙ্গে সঙ্গে ইচ্ছাকে সংযত করা, ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার এই যে দ্বিমুখী প্রবণতা চলে, নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে শিক্ষার দিকে, সংস্কৃতির দিকে এগিয়ে যাই, সেই কথাটা রবীন্দ্রনাথ বারবার করে বলেন। এই যে শিক্ষা বলে বইটি, শিক্ষা বলে বইটি 1892 থেকে তার প্রবন্ধ লেখা, কিন্তু 1908 বইটি বেরোয়। তবে মাঝখানে অনেকগুলো শিক্ষা সংক্রান্ত প্রবন্ধ তিনি লিখেছেন। পরের সংস্করণে শিউলি যেমন বললেন যে আরো অনেক সংযোজন হয়েছে তার মধ্যে, এবং শুধু শিক্ষা সংক্রান্ত বইয়ে নয়, শিক্ষা বইটিতে নয়, আমরা দেখব যে আরো অনেক বই বা বক্তৃতা, যেমন শান্তিনিকেতনের আশ্রমের রূপ ও বিকাশ বলে একটি বই আছে, বিশ্বভারতী বলে একটি বই আছে, তারপরে ম্যাড্রাসে বিশ্বভারতী প্রতিষ্ঠার আগে আগে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন, সেন্টার অফ ইন্ডিয়ান কালচার, ইংরেজি বক্তৃতা দিয়েছিলেন। তারপরে শান্তিনিকেতন উপদেশমালা, তাতেও শিক্ষা সম্বন্ধে অনেক কিছু বলেছেন। এবং যেটা বললেন শিউলি, যে নোবেল বক্তৃতায় নিজের জীবনের কথা বলেছেন, জীবন স্মৃতিতে আপনারা পাবেন, ছিন্নপত্রেও আপনারা পাবেন শিক্ষা সম্বন্ধে বিচিত্র কথোপকথন, ছেলেবেলাতেও আছে, নানা জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু তার শিক্ষা সম্বন্ধে তত্ত্বের কথাগুলো, অভিজ্ঞতা নয়, মূলত তত্ত্বের কথাগুলো এই শিক্ষা বইটিতে, এই 25টি প্রবন্ধের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে।
এখন এ সম্বন্ধে আধুনিক পৃথিবীর চিন্তার কথাটা আমি একটু বলে নিই। আপনারা জানেন যে 1996 সালে প্যারিসে একটা আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন হয়েছে। এই আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে শিক্ষার 4টি স্তম্ভের কথা বলা হয়েছিল। জাক ডেলোর বলে তার যিনি প্রেসিডেন্ট ছিলেন, সে জাক ডেলোরের রিপোর্টে আছে যে কি, লার্নিং টু নো, আমরা কিভাবে শিখবো সেটাও জানা দরকার। এটা রবীন্দ্রনাথ, আমরা দেখবো রবীন্দ্রনাথের চিন্তার মধ্যেও এটা ছিল। শেখার নানা পদ্ধতি আছে, সব পদ্ধতি ঠিক নয়। ধ্যান জ্ঞান করে মুখস্থ করছি, মুখস্থ করে আমি মুখস্থ বিদ্যা ঢেলে দিলাম, এইটা শিক্ষার ঠিক পদ্ধতি নয়। শিক্ষারও একটা পদ্ধতি, লার্নিং টু নো। আবার দ্বিতীয় স্তম্ভ, পিলার অফ এডুকেশন, 4 pillars অফ এডুকেশন। দ্বিতীয় স্তম্ভ লার্নিং টু ডু। শিক্ষা মানে এই নয় যে শুধু আমি জ্ঞান আহরণ করলাম, মস্তিষ্কের কোষগুলোতে আমি নানা রকমের খবর, ইনফরমেশন ভরে দিলাম এবং সেটা আবার জানালাম, তা নয়। তা আমাকে একটা দক্ষতা, যাকে বলে স্কিল, সেটাও আমাকে শিখতে হবে। আমি আমি যদি দর্শনের পণ্ডিত হই, আমার শিক্ষা একরকম হবে, কিন্তু আমি যদি পদার্থবিদ্যার পণ্ডিত হই, আবার আমি প্রযুক্তির বা প্রকৌশলের পণ্ডিত হই, তখন আমাকে কাজ, কর্ম, নির্মাণ, এগুলো সব আমাকে করতে হবে। যে জ্ঞান এবং দক্ষতা, এই দুটো দিকে আমাদের যে লার্নিং টু ডু, এটা একটা গুরুত্বপূর্ণ। আর লার্নিং টু লিভ টুগেদার, তৃতীয় পিলার, সেটা হচ্ছে সব মানুষের সঙ্গে একত্রে বাস করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ বারবার করে বলছেন সে কথা, যে আমি শিক্ষা নিয়ে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমি আলাদা হয়ে গেলাম, আমি নিজের স্বার্থের সন্ধানে আমি ছুটলাম, সমাজের কথা না ভেবে, অন্যদের কথা না ভেবে। এটা শিক্ষার একেবারেই লক্ষ্য নয়। শিক্ষা আমাকে মানুষের সঙ্গে বন্ধনে নিয়ে যায়, মানুষের সঙ্গে যুক্ত করে, আমার সমাজের কাছে আমি গুরুত্বপূর্ণ হয়ে উঠি। সকলের সঙ্গে এই বন্ধনের ব্যাপারটা, ধর্মের বাইরে, ভাষার বাইরে, পোশাক আশাকের বাইরে, বর্ণের বাইরে, গাত্রবর্ণের বাইরে, জাতি সংস্কৃতির বাইরে, এই যে সার্বিক মনুষ্যত্ব, মনুষ্য অস্তিত্ব, তার সঙ্গে আমি যাতে যুক্ত হতে পারি, লার্নিং টু লিভ টুগেদার। কিন্তু প্যারিসের সম্মেলন এখানে থেমে গেছে। রবীন্দ্রনাথ আমাদের আরেকটু বাড়িয়ে শিক্ষা দিয়েছে। সেটা কি, আমরা শুধু মানুষের সঙ্গে একসঙ্গে বাঁচবো না, আমরা যেসব প্রাণী মানুষের কাছে ভালোবাসার সূত্রে আসে, তাদের সঙ্গেও, তাদেরও আমরা ভালোবাসি, বেশি তাদের সঙ্গে বাঁচবো, তাদেরও বাঁচাবো। আর বৃক্ষলতা, সারা প্রকৃতি, এই প্রকৃতি, বর্ষা, বসন্ত আছে, ফুল ফুটছে, শীত, গ্রীষ্মে, তার সঙ্গেও আমাদের জড়িয়ে যে অস্তিত্ব, এটাকে রবীন্দ্রনাথ এই উদ্ভিদ প্রাণ, উদ্ভিদ প্রাণ, প্রাণী, উদ্ভিদ, জড় প্রকৃতি, এই সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, যে গানটার কথা আপনারা সবাই অনেকটাই জানেন, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ের দায় জাগে আমার গান। এই বিশাল অস্তিত্বের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলেন রবীন্দ্রনাথ। মানুষের সঙ্গে মানুষ, মানুষের সঙ্গে প্রাণ, মানুষ প্রাণের সঙ্গে প্রকৃতি, প্রকৃতির সঙ্গে জড় প্রকৃতি, আকার, এই বিশ্ব চরাচর। ফলে রবীন্দ্রনাথের শিক্ষার ধারণাটা আরো ব্যাপ্ত। আর চতুর্থ স্তম্ভ, যেটা চতুর্থ পিলার, সেটা হলো লার্নিং টু বি, অর্থাৎ তুমি নিজে একটি স্বতন্ত্র মানুষ হও, তোমার ব্যক্তি হও, তাতে তুমি মূল্যবান। ব্যক্তি হওয়া মানে মূল্যবান হও। আমি অন্যের মতো হলাম, অন্যের অনুকরণ করলাম, তাহলে আমি একটা দলের অসংখ্য সৈন্যের মধ্যে একটা সৈন্য হয়ে গেলাম, মার্চ করে সকলের সঙ্গে গেলাম। তা আমাকে আলাদা করে মূল্য দেওয়া হয় না, সেখানে আমার দলগত মূল্য হয়। আমি যদি নিজের শিক্ষা, দীক্ষা
আমার দক্ষতা এবং আমার মনুষ্যত্ব, এই সব কিছু নিয়ে যদি আমি একটা আলাদা ব্যক্তি হতে পারি, তাহলে আমার মূল্য হবে এবং তার ফলে আমার মানুষের কাছেই আমার মূল্য হবে, সকলের কাছেই আমার মূল্য হবে। লার্নিং টু বি, তাহলে লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার, রবীন্দ্রনাথের অর্থে, শুধু ওই ওদের অর্থে নয়। আর লার্নিং টু বি, এই চারটে যে লক্ষ্য, চারটে যে স্তম্ভ, এই স্তম্ভের কথা রবীন্দ্রনাথ অনেক আগে খুব সুন্দর করে বলে গেছে। এখন শিক্ষা, তাহলে শিক্ষাটা কিরকম? শিক্ষা আমাদের প্রয়োজন, ওই চারটে স্তম্ভের জন্য প্রয়োজন। কি রকম হবে, পদ্ধতিটা কি হবে? বলা বাহুল্য, আমরা যারা উপনিবেশের মধ্যে দিয়ে গেছি, একটি সাম্রাজ্য আমাদের পরাধীন করে রেখেছিল এবং তারাই আমাদের শিক্ষার একটা পদ্ধতি তৈরি করেছিল। আপনারা জানেন যে 1757 সালে পলাশীর যুদ্ধে আমরা পরাধীন হই। তারপরে কলকাতাকে ভারতের রাজধানী করে আস্তে 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 ইংরেজ সাম্রাজ্য আমাদের ওপর দখলদারি নিয়ে বসে এবং এই সাম্রাজ্য আমাদের চলে 1947 সালে তথাকথিত স্বাধীনতা বা দেশ ভাগ হওয়া পর্যন্ত। তারা 1813 থেকে একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। 1813-তে তারা প্রথম সরকার হিসেবে দায়িত্ব নেয় যে দেশের ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর দায়িত্ব সরকারের। তার আগে অজস্র প্রাইভেট স্কুল হয়েছিল ইংরেজি শেখানোর জন্য মূলত, কিন্তু সরকার স্কুল করার দায়িত্ব নেয় এবং স্কুল সোসাইটি, 1818-তে স্কুল সোসাইটি, স্কুল বুক সোসাইটি, এই সমস্ত স্থাপন করে, পাঠ্য বই রচনা করে এবং আস্তে 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 19বিংশ শতাব্দী জুড়ে স্কুলের ব্যবস্থা, স্কুলের প্রণালী গড়ে ওঠে এবং এই গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থা কি হবে তা নিয়েও আলোচনা চলতে থাকে। এই আলোচনার মধ্যে আপনারা একটা ইতিহাসটা জানেন যে 1835 সালে সরকার এইটা স্থির করে মেকলে সাহেবের, টমাস ব্যাবিংটন মেকলের সুপারিশে, যে ইংরেজি মাধ্যমে শিক্ষা হবে এবং তার ফলে কিছু বাদামি রঙের সাহেব তৈরি হবে, ব্রাউন সাহেব। এই ব্রাউন সাহেবরা গায়ের রঙে ভারতীয় হতেই পারেন, অন্যান্য এতে, কিন্তু তারা এমনিতে শিক্ষা দীক্ষায় ইংরেজের মতো হবেন এবং মেকলে ভেবেছিলেন যে যারা বাদামি সাহেব হবেন, বাবু হবেন, তারাই নিজেদের দেশের লোককে নিজেদের মাতৃভাষায় শেখাবে। সেই স্বপ্নটা সত্য হয়, অর্থাৎ বাবুরা ইংরেজি শিখে ভালো চাকরি বাকরি পেলেন, সরকারি চাকরি পেলেন, ঠিকই আছে, কিন্তু দেশের শিক্ষার জন্য, সাধারণ মানুষের শিক্ষার জন্য তারা খুব কম চেষ্টা করলেন। এটা 1835-এ এই নীতিটা গৃহীত হলো। 1854 সালে জন অ্যাডাম এটা লক্ষ্য করলেন যে না, শিক্ষা বিস্তার হয়। 1857 সালে ভারতে 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো, যেটা আপনারা জানেন, কলকাতা সহ মাদ্রাস, বম্বে। 1872 সাল থেকে কিন্তু জনগণনা শুরু হলো। এই জনগণনায় আপনারা লক্ষ্য করবেন যে প্রথম লেখাপড়া জানা, অর্থাৎ লিখতে পড়তে পারে, নাম সই করতে পারে, হয়তো লিখতে পড়তে পারে, এরকম স্বাক্ষর যাদের বলে লিটারেট, এই লিটারেট লোকের সংখ্যা 3.75, 4ও নয়, 100 জনের মধ্যে 4ও নয়। কোন বছরে? 1872-এ। এবং 1872-এ মনে রাখুন বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন পত্রিকা বেরোচ্ছে, অর্থাৎ বাঙালি বুদ্ধিজীবীরা অনেক ছড়িয়ে গেছে, কিন্তু এই বুদ্ধিজীবীদের আমরা ঈশ্বরচন্দ্র রামমোহন এসে গেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর এসে গেছেন, তারা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লাফিয়ে ঝাঁপিয়ে স্কুল তৈরি করছেন সবই, কিন্তু 1872-এ পৌঁছে, যে বছরে হয়তো বিদ্যাসাগর কলেজ স্থাপিত হয়, সে 1872-এ পৌঁছে আমরা দেখি 100 জনের মধ্যে 4 জন মাত্র লিখতে পড়তে পারে। ভয়াবহ অবস্থা। এবং দেখতে দেখতে আমরা দেখছি যে সাম্রাজ্যবাদ এই ব্যাপারটাতে মোটেই আগ্রহ দেখাচ্ছে না। 1901-এ আমরা দেখেছি 6 জন পেরোয়নি, 1901-এ। 1911-তে 7 জনের মতো, 1921-এ 9 জনের মতো, এবং দেশভাগের বছরে 24 জন মাত্র। 100 জনের মধ্যে 24 জন স্বাক্ষর হয়েছে। ফলে সাম্রাজ্যবাদের পরিচালিত স্কুল ব্যবস্থা, কলেজ ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় ব্যবস্থা, তার ফলে সাধারণ শিক্ষার, জনশিক্ষার কোনো রকম সুযোগ বড় করে উন্মোচিত হয়নি। দেশভাগের পর খানিকটা লাভে, দেশভাগের পরে বলবো না, এটাও আপনাদের বলবো যে ধরুন 1921-এ এই 9 জনের মতো 100 জনের মধ্যে 1941-41-এ দেখা গেল হঠাৎ সেটা লাভ দিয়ে 15-র মতো গিয়ে পৌঁছলো। কেন? 1929 থেকে মাতৃভাষায় স্কুল শিক্ষা ব্যবস্থাটা প্রচলিত। বম্বে বিশ্ববিদ্যালয় প্রথম ম্যাট্রিকুলেশন পর্যন্ত তাদের মারাঠি ভাষায় অনুমতি দিলেন, এবং 1939-এ কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষায় বা হিন্দি ভাষায়, মানে মাতৃভাষায় ম্যাট্রিকুলেশন পর্যন্ত 10 ক্লাস পর্যন্ত বই লেখা, বই পড়ার অনুমতি দিলেন। তার ফলে হঠাৎ লাভ দিয়ে পরিসংখ্যানটা বেড়ে গেল। এই ঐতিহাসিক ঘটনাগুলো আমি বলছি এই কারণে, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার একটা পটভূমিকা তৈরি করবার জন্য। সাম্রাজ্যবাদী শিক্ষা আমাদের শিক্ষাকে কতটা এগিয়ে দিয়েছিল বা কতটা ব্যাহত করেছিল, এই পটভূমিকাটা আপনাদের জানবার জন্য। এবং সাম্রাজ্যবাদী শিক্ষাটা কিরকম ছিল সেটা রবীন্দ্রনাথের নানা রচনায় আপনারা জানেন যে হ্যাঁ, ঘর বাড়ি হয়েছে, দেয়াল হয়েছে, বেঞ্চি চেয়ারও হয়েছে, অনেক ক্ষেত্রেই ব্ল্যাকবোর্ড হয়েছে, পাঠ্য বই হয়েছে, শিক্ষক পড়াচ্ছেন চক অ্যান্ড টক পদ্ধতিতে। একেবারে আমাদের বাঙালি হিন্দুদের মধ্যে যেমন ব্রত কথা চলে, একজন বলবে আর কেউ কথা বলবে না, সেই শিক্ষা ব্যবস্থা সেই রকম একেবারে লেকচার শিক্ষা ব্যবস্থা চলছে। প্রশ্নোত্তরের সুযোগ, যেটার কথা পরে পাওলো ফ্রেইরি বলে ব্রাজিলের সেই শিক্ষাবিদ বলেছেন, যে ছেলেমেয়েরা কি চায়, ছাত্ররা কি চায়, তাদের চাওয়াটা শোনো, তাদের কথাটা শোনো। তুমি ব্যাংকে টাকা জমা দিচ্ছ, এইভাবে তুমি পড়াবে না, তুমি প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে তাদের জানো, তাদের চাহিদাটা পূরণ করো। তো সেইভাবে একেবারেই শিক্ষা নয়, একেবারে যান্ত্রিক একটা শিক্ষা প্রবর্তিত হয়। এই যান্ত্রিক শিক্ষার প্রগতিটাও দেখালাম যে 1947 পর্যন্ত ভারতের 1/4 মানুষও সাক্ষর হয়নি, এখনো হয়নি। এখন আমাদের ভারতে 22-23% নিরক্ষর মানুষ আছে। এই অবস্থার মধ্যে রবীন্দ্রনাথকে শিক্ষা নিয়ে চিন্তা করতে হয়েছে। শিক্ষা নিয়ে চিন্তা, ওই বললাম, শিক্ষা নিয়ে এটার মূলে বাংলাদেশের হয়তো একটা অবদান আছে। বাংলাদেশের অবদান আমি প্রায় ভাবি যে বাংলাদেশে যদি না যেতেন, ওই শিলাইদহ, শাহজাদপুর এইসব জায়গায় যদি না যেতেন, তাহলে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিটা, শিক্ষা সংক্রান্ত দৃষ্টিভঙ্গিটাও যথেষ্ট পরিমাণে বিস্তারিত হতো কিনা। আপনারা সবাই জানেন যে 1891 থেকে রবীন্দ্রনাথের বিয়ে হলো 1883-তে। তারপরে মনে হয় হাসি খেলা, অপেরা লেখা, গম্ভীর, মজার, কৌতুকপূর্ণ, রোমান্টিক কবিতা, অপেরা, এই সমস্ত লেখা চলছে। যদিও
আন্তর্জাতিক বিশ্বজগতে কি ঘটছে সেটা জানেন। 1881তেই চীনে মরণের ব্যবসায় বলে একটা প্রবন্ধ লিখছেন। চীনে আফিম খাইয়ে ব্রিটিশ কিভাবে চীনকে পদানত করে রাখছে সে সম্বন্ধে প্রবন্ধ, চীনারা যেটা এখনো মনে রেখেছে। তো এসব করছেন। রবীন্দ্রনাথের চোখ দুদিকেই খোলা আছে, কিন্তু 1891 তাঁর বাবা যখন তাকে এই মধ্যবঙ্গে জমিদারি দেখতে পাঠালেন, তখন আস্তে আস্তে দেশের চেহারাটা তাঁর কাছে স্পষ্ট হলো, দেশ কোথায় আছে। তিনি লক্ষ্য করলেন যে দেশের অধিকাংশ মানুষ নিরক্ষর এবং নানান ধরনের লোকভয়, রাজভয়, মৃত্যুর ভয়, রাজভয়, মৃত্যু ভয়, তারা নিরক্ষর আছে, তারা দরিদ্র, তাদের শোষণ করছে মহাজন, শোষণ করছে জমিদার, শোষণ করছে পুলিশ এবং শোষণ করছে সমাজের তথাকথিত উঁচু জাতের লোককে, উঁচু শ্রেণীর লোকজন। এই যে নানা শোষণের ব্যবস্থার মধ্যে নিষ্পেষিত যে মানুষেরা, তাদের প্রতি রবীন্দ্রনাথের চোখ পড়ল। চোখটা পড়ল, তার মূলে একটা বিদেশের প্রেরণা ছিল, আমি সেটা লিখেছি। ওই সময় রবার্ট লুই স্টিভেনসনের নাম আপনারা জানেন, তার বই পড়েছেন আপনারা অনেকে, ট্রেজারার আইল্যান্ড, কিডন্যাপ, এই সমস্ত বই পড়েছেন। তার একটা বই ছিল অফ ফেমাস মেন অ্যান্ড বুকস, খুব বেশি আমরা পড়িনি, আমি চোখে দেখিনি, আমি গুগল সার্চ করে পেলাম। এই বইয়েতে রবীন্দ্রনাথ 1880 কাছাকাছি বইটা বেরিয়েছিল। রবীন্দ্রনাথ পড়েছিলেন একজন জাপানি দেশপ্রেমিকের কথা, তার নাম ইয়োশিদা তোরাজিরো। তোরাজিরো সাম্রাজ্যবাদী বা সামন্ত প্রথার বিরুদ্ধে লড়াই করবেন বলে, জাপানকে মুক্তি দেবেন বলে সংকল্প নিয়েছিলেন, কিন্তু ভাবলেন যে আমি কি জাপানকে চিনি, কোন জাপানকে আমি উদ্ধার করব। তখন রবীন্দ্রনাথের ভাষায় তোরাজিরো চাল চিড়া বাঁধিয়া 3 বৎসর জাপানের পথে পথে ঘুরিয়া বেড়াইলেন। জাপানের পথে হাঁটছেন তোরাজিরো, হেঁটে কখনো চাষির ঘরে থাকছেন, শ্রমিকের ঘরে থাকছেন, মৎস্যজীবীর ঘরে থাকছেন। 3 বছর পরে জাপানের এই জনসাধারণের মধ্যে কাটিয়ে তোরাজিরো বললেন, হ্যাঁ আমি বলতে পারি, আমি এবার আমার জাপানকে চিনি। জাপান হচ্ছে তার জনগণ আর তলায় থাকা জনগণ, বঞ্চিত জনগণ। তো রবীন্দ্রনাথের এই বইটা পড়ে যখন রাজনৈতিক আন্দোলন শুরু হচ্ছে, 1885-তে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো, দেখলেন যে জাতীয় কংগ্রেস আর কিছুই চায় না, শহরের মধ্যবিত্তদের জন্য একটু চাকরি বাকরি চায়, ডেপুটিগিরি, এই সমস্ত চায়, আর ইংরেজিতে ভাষণ দেয় কলকাতার পার্কে বা দিল্লির পার্কে। ফলে জাতীয় কংগ্রেসের চোখেই নেই ওই মানুষগুলো। রবীন্দ্রনাথ যে মানুষগুলোকে মধ্যবঙ্গে গিয়ে পেলেন, গরিব হিন্দু মুসলমান প্রজার দল। আমি সেই বৃত্তান্তে যাব না তিনি তার প্রজাদের জন্য কি করেছেন, কিন্তু বুঝলেন যে জনশিক্ষার মানুষকে লেখাপড়া পরে লোকহিত প্রবন্ধে, যেমন যেটা বলবেন সাধারণ লেখাপড়া করা শেখাও, আর কিছু চাই না, তারপর তারা নিজেরা শিখেন। লোকহিত প্রবন্ধ আপনারা পাবেন শিক্ষার মধ্যে, যে লোকহিত প্রবন্ধে আপনারা সাধারণ লেখাপড়া শেখান। এই লেখাপড়াটুকু শেখালেই তারা নিজেরা শিক্ষিত হতে পারবে, নিজেরা এগিয়ে যেতে পারবে। এই জনশিক্ষার কথাটা রবীন্দ্রনাথের তখনই মনে হয়েছিল, এদের লেখাপড়া শেখাতে। রাত্রে স্কুল করেছিলেন প্রজাদের জন্য, এই সমস্ত আপনারা জানেন। কিন্তু সেই সঙ্গে একটা ব্যক্তিগত ইতিহাস ছিল। ব্যক্তিগত ইতিহাস একটা নয়, দুটো। একটা হচ্ছে তার নিজের ছেলেবেলার শিক্ষার স্মৃতি, সেটা জীবন স্মৃতি। এবং ছেলেবেলা আপনারা ভালো করেই জানেন যে স্কুল তার অসম্ভব খারাপ লাগত। স্কুলের শিক্ষকেরা, সে ওরিয়েন্টাল সেমিনারি হোক বা সেন্ট জেভিয়ার স্কুলই হোক, এখানে স্কুলের শিক্ষকেরা হয়তো কেউ কেউ মমতাপূর্ণ ছিলেন, কিন্তু স্কুলের ওই যান্ত্রিক শিক্ষা পদ্ধতি তার ভালো লাগত না। এবং তার ফলে দেয়ালে বন্দি অবস্থা, এই শিক্ষা
সাম্রাজ্যবাদের ছকে বাঁধা, তাকে ফর্মাল এডুকেশন বলে, বিধিযুক্ত শিক্ষা। এই বিধিযুক্ত শিক্ষার তিক্ত স্মৃতি তার মনে ছিল বলে তিনি ভেবেছিলেন এর পরিবর্তন দরকার। আর 1890 সাল তার সন্তান জন্মেছে, বড় মেয়ে এবং ছেলে রথীন্দ্রনাথ জন্মেছে। তাদের শিক্ষার জন্য, বিশেষ করে বড় মেয়ের শিক্ষার জন্য ভাবলেন, একজন শিক্ষক রেখেছিলেন, কিন্তু ভাবলেন যে না, ওদের এই রকম স্কুলের শিক্ষায় আমি পাঠাবো না। নিজের বাল্য জীবনের শিক্ষার স্মৃতি এবং তার সন্তানদের শিক্ষার ভবিষ্যতে কি হবে, এই দুটো স্মৃতি বা অসুর প্রয়োজন মিলে তার মনের মধ্যে এক ধরনের উন্মুক্ত শিক্ষা ব্যবস্থার কথা জাগ্রত হলো, যেটা মূর্তি তিনি দেবেন 1901-এ শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমে। সেটা আমি আসছি আস্তে আস্তে। তাহলে পটভূমিটা একদিকে সামাজিক এবং রাষ্ট্রিক পটভূমিটা আমরা একটু দেখলাম, শিক্ষার পটভূমিটা, আর রবীন্দ্রনাথের ব্যক্তিগত পটভূমিটা আমরা দেখলাম। রবীন্দ্রনাথের বাড়িতে শিক্ষার ব্যবস্থা ছিল, আপনারা সবাই জানেন, বাড়িতেও খুব দীর্ঘদিনের শিক্ষক ছিলেন, অনেকে শিক্ষক, গৃহশিক্ষক প্রচুর ছিলেন। তাদের কথা বলেছেন, মজা করে বলেছেন, এবং বাড়ির শিক্ষা সত্যি সত্যি হয়তো তার কাজে লেগেছিল, বিশেষ করে সাহিত্য শিক্ষা কাজে লেগেছিল। কিন্তু তা সত্ত্বেও নিজের স্কুল জীবনের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে তার ছেলে মেয়েদের শিক্ষার যে প্রয়োজন, সেইটা মিলে তার মনের মধ্যে একটা শিক্ষা চিন্তা দানা বাঁধছে। এই শিক্ষা চিন্তাটা কথা শিক্ষা বইতে আছে। আমরা আস্তে আস্তে যাবো, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরো কিছু কিছু ঘটনা ঘটছে। ঘটনা কি ঘটছে আপনারা জানেন যে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছে। শান্তিনিকেতন ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠার পরে ওই সময়ে একটা জাতীয় শিক্ষা বলে ভারতের কলকাতার বুদ্ধিজীবী মানুষেরা তারা একটা জাতীয় শিক্ষা ব্যবস্থা পরিকল্পনা করেছিলেন, যা থেকে বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। জাতীয় ন্যাশনাল স্কুল, জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তারা 1905 সালে। তার সঙ্গে রবীন্দ্রনাথ যুক্ত হয়েছিল, তার কথাও আছে শিক্ষা বইতে, জাতীয় বিদ্যালয়, জাতীয় শিক্ষার কথা আছে। কিন্তু তার আগে যখন 1900 সালে বেরোলো নৈবেদ্য বইটি, এই নৈবেদ্য যখন লিখছেন, নৈবেদ্যের কবিতাগুলো, তখন প্রাচীন ভারত, হিন্দু ভারত সম্বন্ধে তার মনে একটা অতি উচ্চ ধারণা তৈরি হয়েছে। প্রাচীন ভারতটা একটা আদর্শ স্বপ্ন লোক। যদিও প্রাচীন ভারত সম্বন্ধে আমাদের অনেক সমালোচনা আছে, মূলত ব্রাহ্মণ্য সংস্কৃতি শাসিত, পৌরোহিত্য একটা গুরুত্বপূর্ণ ছিল। আমি তো মনে করি পৌরোহিত্য একটা ব্যবসা মাত্র, মানুষের বিশ্বাসের উপর একটা শোষণ ব্যবস্থা চাপিয়ে দেওয়া। যাই হোক, আমার বিশ্বাসটা আলাদা। রবীন্দ্রনাথের মনে হয়েছিল যে তপবনে প্রাচীন ভারতের উপনিষদ পড়ছেন, কারণ তার বাড়িতে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, ব্রাহ্মধর্ম উপনিষদ পড়ছেন। সেই সব উপনিষদ পড়ে, বেদ উপনিষদ পড়ে তার মনে হয়েছে যে অনেক, হে ভারত ত্রিপতিরে শিখাইছ তুমি ইত্যাদি ইত্যাদিতে, শাসন দ্বন্দ্ব সিংহাসন ইত্যাদি। এবং ওই নৈবেদ্যের কবিতাগুলো পড়লেন। নৈবেদ্যের কবিতাতে প্রাচীন ভারত সম্বন্ধে আছে, আবার বর্তমান পৃথিবী সম্বন্ধেও আছে। 62, 64 এই সমস্ত কবিতাগুলিতে দেখবেন আছে আফ্রিকাতে যে বুয়োর যুদ্ধ হচ্ছে, সেখানে ইউরোপীয় শক্তি কিরকম আফ্রিকাকে লুটপাট করছে, এই সমস্ত কথাও আছে। এই 1898 বুয়োর যুদ্ধ নিয়ে যে রয়েছে কবিতাগুলো সবই আছে। কিন্তু প্রাচীন ভারত সম্বন্ধে একটা অতি উচ্চ ধারণা। তপবন, তাকে
উপনিষদের সঙ্গে সেটাকে আরো বেশি সমর্থন করেছিল কালিদাসের শকুন্তলা, কালিদাসের কবিতা পাঠ। তপোবনের শিক্ষাটাকে তার মনে হয়েছিল আদর্শ শিক্ষা ব্যবস্থা। কেন আদর্শ শিক্ষা ব্যবস্থা? এক নম্বর হচ্ছে যে সাম্রাজ্যবাদী ইট কাঠ পাথরের দেয়াল, বেঞ্চি, টেবিল, চক, ডাস্টার, বাঁধানো পাঠ্য বই মুখস্থ করা, কিন্তু সেই একদম প্রথম প্রবন্ধটা শিক্ষার হেরফেরে, এই কথাটা নিশ্চয়ই শিউলি আপনাদের দেখাবে। আমাদের বাল্যকাল হইতে শিক্ষার সহিত আনন্দ নাই। তার নিজের অভিজ্ঞতা সেই রকম, তার ছেলেমেয়েরা ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাক, সেটা তিনি জানবেন। আনন্দ, শিক্ষার সঙ্গে আনন্দ কি করে নির্বাহন করা যাবে, কি করে তার সঙ্গে ব্যবস্থা করা যাবে, আনন্দের ব্যবস্থা কিভাবে করা যাবে? বেত্রদণ্ড হাতে শিক্ষক, রক্তচক্ষু শিক্ষক ঢংকে ঢংকে পড়াবেন, তাতে তো আনন্দ নেই। আনন্দের কিছু কিছু উপাদান দরকার। আনন্দের কি কি উপাদান থাকবে যদি শিউলির কিছু দেখাতে? জি স্যার। তুমি একটু দেখাও তাহলে। জি স্যার, আমি দেখাচ্ছি। জি, আসলে স্যারের সঙ্গে কথা হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা ভাবনা, তার মধ্যে কতগুলো জিনিস মানে বারবার এসেছে, সঙ্গত কারণেই এসেছে। এর মধ্যে একটি স্যার ইতিমধ্যে আলোচনায় নিয়ে এলেন, যে আনন্দের শিক্ষা। দুটো প্রবন্ধে, এই প্রবন্ধ সংকলনের মধ্যে, এটি হচ্ছে শিক্ষার হেরফের, আর পরে আমরা আবরণেও একটু দেখে নিব। সেখানে হচ্ছে যে আনন্দের শিক্ষা নিয়ে তো লিখেছেন, আর আমরা যে টেমপ্লেট বা যেই উদ্ধৃতগুলো একসঙ্গে করেছি, যে চুম্বক অংশগুলো, সেখানে আরও একটা জিনিসের গুরুত্ব আছে। সেটি হচ্ছে যে ভাষা শিক্ষা, ভাব শিক্ষা ও সামগ্রিক জীবনযাত্রার সমন্বয়ের যে দিকটা, এই ত্রয়ীর যে মিলনের কথা, সেটিও বলা আছে। আমরা চলুন একটু দেখিনি। এখানে আপনারা দেখছেন, বর্ণবোধ, শিশু শিক্ষা এবং নীতি পুস্তকের অভাব নাই, কিন্তু তাহাকে আমি শিশুদিগের পাঠ্যপুস্তক বলি না। পৃথিবীর পুস্তক সাধারণকে পাঠ্যপুস্তক এবং অপাঠ্যপুস্তক প্রধানত এই দুই ভাগে বিভক্ত করা যাইতে পারে। টেক্সট বুক কমিটি হইতে যে সকল গ্রন্থ নির্বাচিত হয়, তাহাকে শেষোক্ত শ্রেণীতে গণ্য করিলে অন্যায় বিচার করা হয় না। সাধারণত বিদ্যালয়ে ব্যবহার্য পুস্তকগুলিকে পাঠ্যপুস্তক শ্রেণী হইতে বহির্ভূত করা যাইতে পারে। ব্যাকরণ, অভিধান, ভূগোল, বিবরণ এবং নীতিপাঠ পৃথিবীর পাঠ্যপুস্তকের মধ্যে গণ্য হইতে পারে না, তাহারা কেবল শিক্ষা পুস্তক। তারপরে দেখি, এইখানে আরেকটা পাচ্ছি আমরা যতই BA-MA পাশ করিতেছি, রাশি রাশি বই গিলিতেছি, বুদ্ধিবৃত্তিটা তেমন বেশ বলিষ্ঠ এবং পরিপক্ক হইতেছে না। তেমন মুঠা করিয়া কিছু ধরিতে পারিতেছি না, তেমন আদ্যপান্ত কিছু গড়িতে পারিতেছি না, তেমন জোরের সহিত কিছু দাঁড় করাইতে পারিতেছি না। আমাদের মতামত, কথাবার্তা এবং আচার অনুষ্ঠান ঠিক সাবালকের মতো নহে। সেই জন্য আমরা অত্যুক্তি, আড়ম্বর এবং আস্ফালনের দ্বারা আমাদের মানসিক দৈন্য ঢাকবার চেষ্টা করি। ইহার প্রধান কারণ, বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই, কেবল যাহা কিছু নিতান্ত আবশ্যক তাহাই কণ্ঠস্থ করিতেছি। এটা এবং আগেরটা প্রায় কাছাকাছি। এখানে শেষের লাইনটা একটু চুম্বক অংশ, যে আনন্দের সহিত পড়িতে পড়িতে পরিবার শক্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পাইতে থাকে। গ্রহণ শক্তি, ধারণা শক্তি, চিন্তা শক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে বল লাভ করে। যতটুকু অত্যাবশ্যক, কেবল তাহারই মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানব জীবনের ধর্ম নহে। আমরা কিয়ৎ পরিমাণে আবশ্যক শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণ স্বাধীন। আমাদের দেহ 3.5 হাতের মধ্যে বদ্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক 3.5 হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না। স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান রাখা আবশ্যক, নতুবা আমাদের স্বাস্থ্য এবং আনন্দের ব্যাঘাত হয়। শিক্ষা সম্বন্ধে এই কথা খাটে। যতটুকু কেবলমাত্র শিক্ষা অর্থাৎ অত্যাবশ্যক, তাহারই মধ্যে শিশুদিগকে একান্ত নিবদ্ধ রাখিলে কখনোই তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না। বয়ঃপ্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালকই থাকিয়া যায়।
এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। বাল্যকাল হইতে যদি ভাষা শিক্ষার সঙ্গে সঙ্গে ভাব শিক্ষা হয় এবং ভাবের সঙ্গে সঙ্গে সমস্ত জীবনযাত্রা নিয়মিত হইতে থাকে, তবে আমাদের সমস্ত জীবনের মধ্যে একটা যথার্থ সামঞ্জস্য স্থাপিত হইতে পারে। আমরা বেশ সহজ মানুষের মতো হইতে পারি এবং সকল বিষয়ের একটা যথাযথ পরিমাণ ধরিতে পারি। শিক্ষার হেরফেরে যেমন শিশুদের আবশ্যক শিক্ষায় বদ্ধ না থাকার কথা বলেছেন, তেমনি পুঁথিগত বিদ্যাকে নিরুৎসাহিত করা অর্থাৎ কাছাকাছি বিষয়বস্তুর দিক থেকে নিয়ে লিখেছেন আবরণ প্রবন্ধে। তিনি বলছেন যে শিক্ষা জিনিসটা আসলে কি, পুঁথির বিদ্যার উপর নিজ কর্তৃত্ব। আমরা চলুন একটু দেখিনি এবং একই সঙ্গে একটু পড়েও নিই। এটা আর আমি পড়ছি না, আপনারা দেখতে পাচ্ছেন। মাস্টার বই হাতে করিয়া শিশুকাল হইতে আমাদিগকে বই মুখস্থ করাইতে থাকেন, কিন্তু বইয়ের ভিতর হইতে জ্ঞান সঞ্চয় করা আমাদের মনের স্বাভাবিক ধর্ম নহে। প্রত্যক্ষ জিনিসকে দেখিয়া শুনিয়া নাড়িয়া চাড়িয়া সঙ্গে সঙ্গে অতি সহজেই আমাদের মনন শক্তির চর্চা হওয়া স্বভাবের বিধান ছিল। অন্যের অভিজ্ঞাত ও পরীক্ষিত জ্ঞান তাও লোকের মুখ হইতে শুনিলে তবে আমাদের সমস্ত মন সহজে সাড়া দেয়। বাকিটুকু হয়তো আপনারা পড়ে নিয়েছেন, আমরা তার পরেরটা দেখি। জগৎকে আমরা মন দিয়া ছুঁই না, বই দিয়া ছুঁই। বই দিবসে আমি এটিকে অনেককে দেখি শেয়ার করতে, কিন্তু আমি যদি ভুল না করে থাকি স্যার বলতে পারবেন, এটি নেতিবাচক অর্থে যে আমাদের আসলে মন দিয়ে ছোঁয়ার কথা ছিল কিন্তু আমরা স্পর্শ করছি বই দিয়ে। এ কারণে আমি খুব বহুল উদ্ধৃত বলে একটু ভুলভাবে এটা একটু ইচ্ছা করে এনেছি। এটি আবরণ প্রবন্ধে আছে। তারপরে আমরা আগাই। মানুষের অনেকগুলি মনের ভাব উৎপন্ন হইতেছে যাহা কেবল পুঁথি সৃষ্টি। সে পুঁথিগত বিদ্যার কথাই বলছেন। এই সকল বাস্তবতা বর্জিত ভাবগুলা ভূতের মতো মানুষকে পাইয়া বসে। স্যার, আমি এটা যে কারণে এনেছি, রবীন্দ্রনাথের যে প্যাট্রিয়টিজম ভাবনা এবং স্বদেশী আন্দোলনের সময়ও তার যে একটা একক অবস্থান ছিল, যেটি অত্যন্ত ভুল বোঝার সুযোগ ছিল, কিন্তু অনেক এগিয়ে ছিলেন বলে অনেক পরে হয়তো এসে সে জিনিসগুলোর আরেকভাবে দেখার সুযোগ হয়েছে। এখানে স্যার একটু পড়ছি। তাহার মনের স্বাস্থ্য নষ্ট করে এই পুঁথিগত বিদ্যা, তাহাকে অত্যুক্তি এবং আতিশয্যের দিকে লইয়া যায়। সকলে মিলিয়া ক্রমাগতই একই ধুয়া ধরিয়া কৃত্রিম উৎসাহের দ্বারা সত্যের পরিমাণ নষ্ট করিয়া তাহাকে মিথ্যা করিয়া তোলে। দৃষ্টান্তস্বরূপ বলিতে পারি প্যাট্রিয়টিজম নামক পদার্থ। এটা স্যার আমার সবসময় পছন্দের, এই উদাহরণটা আমি সজাত্যবোধ, প্যাট্রিয়টিজম এগুলো খুব আনতে চাই। ইহার মধ্যে যেটুকু সত্য ছিল প্রতিদিন সকলে পড়িয়া সেটাকে তুলা ধুনিয়া একটা প্রকাণ্ড মিথ্যা করিয়া তুলিয়াছে। এখন এই তৈরি বুলিটাকে প্রাণপণ চেষ্টায় সত্য করিয়া তুলিবার জন্য কত কৃত্রিম উপায়, কত অলিক উদ্দীপনা, কত অন্যায় শিক্ষা, কত গড়িয়া তোলা বিদ্বেষ, কত কূটযুক্তি, কত ধর্মের ভান সৃষ্টি হইতেছে, তাহার সীমা সংখ্যা নাই। এই সকল স্বভাবভ্রষ্ট কুহেলিকার মধ্যে মানুষ বিভ্রান্ত হয়। সরল ও উদার, প্রশান্ত ও সুন্দর হইতে সে কেবল দূরে চলিয়া যাইতে থাকে। এখানেও কিন্তু একটা চমৎকার কথা, বই পড়াটাই যে শেখা, ছেলেদের মনে এই অন্ধ সংস্কার যেন জন্মিতে দেওয়া না হয়। প্রকৃতির অক্ষয় ভাণ্ডার হইতেই যে বইয়ের সঞ্চয় আহরিত হইয়াছে, অন্তত হওয়া উচিত, এবং সেখানে যে আমাদেরও অধিকার আছে এ কথা পদে পদে জানানো চাই। বইয়ের দৌরাত্ম্য অত্যন্ত বেশি হইয়াছে বলিয়াই বেশি করিয়া জানানো চাই। একদম শেষের লাইনটা, কিন্তু যথাসম্ভব ছাত্রদিগকে পুঁথির আক্রমণ হইতে রক্ষা করিতে হইবে। বিদ্যা জিনিসটা যেন একটা স্বতন্ত্র পদার্থ, শিশুর মন হইতে সেটাকে যেন তফাৎ করিয়া দেখিতে হয়। সেটা যেন বইয়ের পাতা এবং অক্ষরের সংখ্যা। তাহাতে ছাত্রের মন যদি পিছিয়া যায়, সে যদি পুঁথির গোলাম হয়, তাহার স্বাভাবিক বৃদ্ধি যদি অভিভূত হইয়া পড়ে, সে যদি নিজের প্রাকৃতিক ক্ষমতাগুলি চালনা করিয়া জ্ঞান অধিকার করিবার শক্তি অনভ্যাস ও উৎপীড়ন বশত চিরকালের মতো হারায়, তবু ইহা বিদ্যা, কারণ ইহা এতটুকু ইতিহাসের অংশ, এতগুলি ভূগোলের পাতা, এত কটা অঙ্ক এবং এতটা পরিমাণ বিএলএ ব্লে সিএলএ ক্লে। শিশুর মন যতটুকু শিক্ষার উপরে সম্পূর্ণ কর্তৃত্ব লাভ করিতে পারে, অল্প হইলেও সেইটুকু শিক্ষাই শিক্ষা। আর যাহা শিক্ষা নাম ধরিয়া তাহার মনকে আচ্ছন্ন করিয়া দেয়, তাহাকে পড়ানো বলিতে পারো, কিন্তু তাহা শেখানো নহে।
আমি আসলে আস্তে আস্তে এক এক করে আসি। এই উদাহরণগুলোর মধ্যে, এই উদ্ধৃতিগুলোর মধ্যে সব জিনিস তো জড়িয়ে আছে। আমি আসলে বিচ্ছিন্ন করে দিতেছি। আর ওই আনন্দ কথাটা আমরা প্রথমে ধরি। আনন্দটা হচ্ছে ভিত্তি। রবীন্দ্রনাথ যে শিক্ষা চিন্তার কথা বলেন, তার মূল কথাটা হচ্ছে আনন্দ। কি ওয়ার্ড যদি বলতে পারি, আনন্দের যোগান কি করে হবে? আমি শিক্ষার পরিবেশটা নিয়ে বলি, তারপরে শিক্ষকদের নিয়ে বলি, তারপর শিক্ষকদের শিক্ষা পদ্ধতি নিয়ে বলি, তারপর পাঠ্যপুস্তক, টিচিং মেটেরিয়াল, এগুলো নিয়ে আমি বলি। আস্তে আস্তে এই আলাদা আলাদা করে আমি দেখি। প্রথম কথা হলো পরিবেশটাকে বদলানো হবে। অর্থাৎ তোমার এই দেয়াল, স্কুল সবই খুব ভালো, কিন্তু তার মধ্যে বন্দি রেখে তাকে এই 10টা থেকে 4টে বা 10টা থেকে 3:30 পর্যন্ত এক টানা যে একটা কারখানা ঘরে রুটিনের মতো, কারখানার মেশিনের মতো চালানো যে শিক্ষা, সেইটাকে ভেঙে 1 নম্বর উপাদান উদার প্রকৃতির মধ্যে শিক্ষা। শান্তিনিকেতন ব্রহ্মচর্য বিদ্যালয়ে যেটা প্রথম কথা, যে একেবারে খোলা প্রকৃতির মধ্যে, এবং তাতে গাছের তলায় ক্লাস বসবে। রবীন্দ্রনাথের চিঠিতেই আছে যে ছেলে গাছে উঠে ডালে চড়ে বসে আছে, তাতে মাস্টারমশাই বিরক্ত হচ্ছেন, কিন্তু রবীন্দ্রনাথ বলছেন যে না, বিরক্ত হলে চলবে না, ওটাতে সে মজা পাচ্ছে, সেটা সেটা স্বাভাবিক, ওদের ওদের একটু স্বাধীনতা আপনি দেবেন। এই যে মুক্ত প্রকৃতির মধ্যে শিক্ষা, এই শিক্ষাটা হচ্ছে আনন্দের একটা প্রধান সূত্র। আচ্ছা বেশ, তাতে আছে শান্তিনিকেতনের, আমরা পড়েছি যে, আর যে কথাটা বলা হলো যে পুঁথির বাইরে যেতে হবে, প্রকৃতির মধ্যে পুঁথির বাইরে যেতে হবে, শুধু পাঠ্যপুস্তক মুখস্থ নয়। মুখস্থের আরো কি কি অপকার আছে আমি সেটা পরে আসবো। জগদানন্দ রায় বলে একজন শিক্ষক ছিলেন, তিনি রাত্রিবেলায় শান্তিনিকেতন থেকে শ্রীনিকেতনের পথে বিশাল মাঠের মধ্যে দিয়ে ছেলেদের নিয়ে যেতেন আকাশের তারা চেনাতে চেনাতে। আকাশের তারা যে এইটা এই নক্ষত্র, এটার নাম এই, যে ধ্রুব তারা, এই যে সপ্তর্ষি মণ্ডল, এই যে দেখাতে, এই যে দেখিয়ে দেখিয়ে চেনানো। রবীন্দ্রনাথ উদাহরণ দিয়েছেন যে একটা ছেলে রিভার কি সেটা জানে, রিভার কি সেটা জানে, কিন্তু যদি তাকে জিজ্ঞেস করা হয় হলো যে তুমি রিভার দেখেছো কিনা, জীবনে রিভার দেখেনি, দেখে। এই যে বইয়ের মধ্যে আটকে থাকা, এই আটকে থাকা শুধু ঘরের মধ্যে আটকে থাকা না, বইয়ের মধ্যে আটকে থাকা, এই বেড়াটাও ভাঙবার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ। কাজে প্রকৃতি কোলে শিক্ষা, এটাও একটা নয়, শুধু প্রকৃতি নয়, প্রকৃতির কোলে রোদ, বৃষ্টি, ঝড়, সেসব দেখবে, প্রকৃতির সঙ্গে পরিচয় হবে, ক্লাস হবে প্রকৃতির মধ্যে। এটা শুধু নয়, তার সঙ্গে সঙ্গে আনন্দের আর কি উপকরণ, সংস্কৃতিরও ব্যাপার। তারা গান গাইবে, রবীন্দ্রনাথ অজস্র গান রচনা করেছেন। তারা বর্ষামঙ্গল করবে, তারা শারদোৎসব করবে, তারা ফাল্গুনী করবে। কেমন এই যে ঋতুর সঙ্গে সঙ্গে বদলাচ্ছে তাদের জীবনটা, মানুষ ও প্রকৃতির অংশ, এইটা বোঝাবার জন্য সে একটা বৃহৎ পরিবারের অংশ, মানব পরিবার শুধু নয়, প্রকৃতি পরিবারের অংশ, এইটা বোঝানো, তাদের গান দিয়ে বুঝবে, নাটক দিয়ে বুঝবে, নাচ দিয়ে বুঝবে। এই সংস্কৃতিও আনন্দের আরেকটা উপকরণ। আনন্দের আরেকটা উপকরণ কি, সেটা হলো ভাষা। সে নিজের ভাষায় পড়বে, মাতৃভাষা। এই মাতৃভাষার কথাটা শিক্ষার নানা প্রবন্ধে এসছে, যে আমি যদি বুঝতে না পারি, ওই যে শিউলি যে উদ্ধৃতিগুলো দিলে, যে আমি বুঝতে পারছি না, মুখস্থ করছি, এবং তার ফলে আমি স্বাধীনভাবে চিন্তা করতে পারছি না, আমি কিছু আবিষ্কার করতে পারছি না, আমি কিছু মৌলিক ভাবতে পারছি না, আমি সারা পৃথিবীর জ্ঞান ও ভাণ্ডারে কোনো কিছু যোগ করতে পারছি না, কারণ আমি মুখস্থ বিদ্যার মধ্যে আবদ্ধ হয়ে আছি এবং মুখস্থ কথা পরীক্ষায় উপরে দিয়ে আসছি। সত্যি সত্যি শিক্ষাটা হচ্ছে না। ওই যে রবীন্দ্রনাথ বলছে পড়ানো হচ্ছে, কিন্তু শিক্ষাটা হচ্ছে না। তাহলে নিজের ভাষায় শিখলে
সেই বুঝতে বুঝতে শেখাটা হয়। বুঝতে বুঝতে শেখার মধ্যে আনন্দ আছে, এবং বুঝতে বুঝতে শেখার মধ্যে থেকেই নিজের ভাবনাটাও আছে, মৌলিক ভাবনা চিন্তা আছে। তাহলে মাতৃভাষার কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং পরে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের আগে ইংরেজি বাংলার দুটো রাস্তা খোলা হলো। বাংলায় যারা পড়বে তারা ইংরেজি পড়বে নিশ্চয়ই, কিন্তু ইংরেজি বাংলা যারা ইংরেজিতে পড়বে তারা ইংরেজি, মাতৃভাষার মধ্যে দিয়ে তিনি সমস্ত স্তরে শিক্ষার কথা ভেবেছেন। সেটা আনন্দের আরেকটা উপকরণ। তাহলে প্রকৃতি, সংস্কৃতি, বিনোদন সংস্কৃতি, যেটা গান, নাচ, নাটক, আবার সেই সঙ্গে সঙ্গে মাতৃভাষা। আরেকটা কি? মানব সম্পর্ক, শিক্ষকের সঙ্গে মানব সম্পর্ক। এই যে শিক্ষক গুরু হয়ে উঠবেন, এ কথাটা শিউলি বলেছেন। শিক্ষক বেত্রদণ্ডধারী, বেত হাতে নেওয়া শাসক নন। ক্লাসরুমে তিনি আধিপত্য করবেন আর সবাই ভয়ে ভয়ে থাকবে, এইটাই আমি পাওলো ফ্রেডের কথা আগে বলেছি। এই শিক্ষক নন। শিক্ষক হবেন, শিক্ষক তার সঙ্গে গান গাইবেন, শিক্ষক তার সঙ্গে হয়তো নাটক করবেন, নাচবেন, এবং শিক্ষক তাকে হাত ধরে নিয়ে যাবেন, হয়তো প্রকৃতি চেনাবেন, শিক্ষক তাকে নিয়ে বেড়াবেন, মেলায় যাবেন। যে জন্য রবীন্দ্রনাথ বারবার ভেবেছেন শিক্ষক ওই এক জায়গায় থাকবে। ছাত্ররা যদি একটা হস্টেলে থাকে, শিক্ষকও তার ওই আশ্রমেই এক জায়গায় থাকবেন। কাজে প্রতিবেশী হিসেবে, অভিভাবক হিসেবে শিক্ষকও বিকল্প অভিভাবক হয়ে আসবেন। বাবা মাকে ছেড়ে যে সমস্ত ছাত্র যাবে শান্তিনিকেতনে, সেখানে শিক্ষক আর অভিভাবক হয়ে উঠবেন। তাহলে এই মানব বন্ধনের মধ্যে আনন্দের আরেকটা সূত্র, যে আমি আমার মা বাবার বিকল্প, বাবার বিকল্প পাচ্ছি, অভিভাবকের বিকল্প পাচ্ছি। এবার আমি আসছি যে শিক্ষা পদ্ধতির কথা। আমার আগের কথাতেই বেরিয়ে এলো যে শুধু টক অ্যান্ড চক নয়, শুধুমাত্র একটানা বক্তৃতা নয়, ক্লাসরুমে ধমকানো নয়। ওই শিক্ষক ক্লাসঘরের বাইরে নিয়ে যাবেন, এবং বাইরে নিয়ে গিয়ে ছেলে মেয়েদের শেখাবেন, তাতেও আনন্দের যোগান যথেষ্ট হবে। তারপরে হলো পাঠ্য বই। পাঠ্য বইয়ের কথা বারবার এসছে। এই পাঠ্য বই আমরা যারা, আমাদের যে বয়স, এরকম যদি কেউ থাকেন শ্রোতাদের মধ্যে, কিংবা আমাদের চেয়ে কম বয়স হলেও চলবে, তারা দেখেছেন আমাদের সময় পাঠ্য বইগুলোর ভাষাটা ছিল আধিপত্যের ভাষা। ভাষাটা আমরা বুঝতে পারতাম না, যে জন্য আমাদের মানে বই পড়তে হতো। আমরা বুঝতে পারছি না, আরে পাঠ্য বইয়ে আমি নিজে পড়ে বুঝবো, সেরকম পাঠ্য বই নয় তো। এবং ওই টেক্সট বুক বোর্ড আগেকার দিনে, স্কুল বুক সোসাইটি হোক বা স্কুল সোসাইটি হোক, ঊনবিংশ শতাব্দীর পাঠ্য বইয়ের বাংলা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। পত্রপত্রিকায়, তত্ত্ববোধিনী পত্রিকায় প্রচুর সমালোচনা হয়েছে যে গমন করত, এই সমস্ত আর সব অদ্ভুত অদ্ভুত পরিভাষা দিয়ে সে ছেলেমেয়েরা দন্তস্ফুট করতে পারে না। মেয়ে তখন খুব কম ছিল, মেয়ে তো আসেনি, ছেলেরা দন্তস্ফুট করেন সে বাংলা। ঈশ্বরচন্দ্র গুপ্ত লিখছেন, 1861-তে লিখছেন, বিদ্যাসাগর মহাশয়কে দিয়ে বাংলা পাঠ্যপুস্তক লেখানো হতো। কাজে আগেকার পাঠ্যপুস্তক, আমরাও ছেলেবেলায় যে সমস্ত পাঠ্যপুস্তক পড়েছি, ক্লাস 7, 8, 9, 10-এ, স্কুল ফাইনাল, মাধ্যমিক, ম্যাট্রিকুলেশনে, ভাষা যথেষ্ট সাধু ভাষা ছিল। সাধু ভাষাটা আমাদের জ্ঞাত ভাষা নয়, আবার সঙ্গে সঙ্গে কঠিন কঠিন শব্দে ভীষণ, ফলে মুখস্থ করা ছাড়া উপায় ছিল। এবং মুখস্থ করা মানে বুঝছি না, বোঝার যে আনন্দ, সেই আনন্দটা পাচ্ছি না। আমি মুখস্থ করছি, মুখস্থ করে যান্ত্রিকভাবে সেটা পরীক্ষার খাতায় উগড়ে দিচ্ছি। আমার ওই শিক্ষাটা হচ্ছে না, আমি পরীক্ষা দিচ্ছি। আমি পরীক্ষিত হচ্ছি, কিন্তু আমি শিক্ষিত হচ্ছি কিনা তার কোনো মানে নিশ্চয়তা নেই। ফলে পাঠ্য বইয়ের বিবর্তন ঘটেছে, এটা সুখের কথা। এই ইদানিংকালে বিদেশের দেখা দেখি, হয়তো আমেরিকায় যেমন বড় বড় বৈজ্ঞানিকেরা ছোটদের জন্য পাঠ্য বই লিখছেন, ইউরোপেও তাই হয়েছে। যে পাঠ্য বইগুলো ছবি দিয়ে, রংচং দিয়ে ছেলে মেয়েদের মনের মতো করে পাঠ্য বই লেখা শুরু হয়েছে। আমাদের দেশেও সেটা হয়েছে। পাঠ্য বই, এই বইগুলো আমাদের সহজভাবে
আমাদের জ্ঞানের রাস্তায় ধাপে ধাপে উঠিয়ে নিয়ে যায়। কিন্তু আগেকার দিনের পাঠ্য বই, রবীন্দ্রনাথের সময়কার পাঠ্য বইগুলো ছিল ভয়ঙ্কর। সব আমাদের নিষেধ করতো, যেন আমাদের মানে বাইরে রাখতো, দরজাটা খুলতো না কিছুতেই। আমরা পাঠ্য বই বুঝতে পারছি না, না বুঝে বুঝে মুখস্থ করছি। তো পাঠ্য বইয়ের বিবর্তন হয়েছে। রবীন্দ্রনাথ নিজে যেমন সহজ পাঠ লিখেছেন, এই যে সহজ পাঠের বাংলা লেখার তো অতি চমৎকার বই। একটু একটু বাংলা শেখার বই, আনন্দের সঙ্গে বাংলা শেখার বই হচ্ছে সহজ পাঠ। রবীন্দ্রনাথ নিজে একটা পাঠ্য বই লিখে দেখিয়েছেন। আর আরো লিখেছেন পাঠ্য বই, মহাভারত ইত্যাদি তিনি গল্প লিখেছিলেন, ইংরেজি পড়ানোর পাঠ্য বই লিখেছিলেন। ওই চেষ্টা করেছেন যে ছেলেদের ভাষার কাছাকাছি থেকে, মহাভারতটা একটু কঠিন ভাষায় আছে, কিন্তু মহাভারতের নিজের সংস্কৃতের ভাষাটা সাথ দেবার জন্য এটা করেছিলেন। কিন্তু ছেলেদের সহজ ভাষা ইংরেজি বাংলা পাঠ্য বই লেখার চেষ্টা করেছিলেন, অনেক কিছু করবার চেষ্টা। তাহলে পাঠ্য বই, টিচিং মেটেরিয়াল যেটা পাঠ্য বই, সেটার মধ্যেও আনন্দ আসবে। আনন্দটা দু ধরনের। আনন্দ হচ্ছে আমি সহজে বুঝছি, আনন্দ হচ্ছে এই বোঝা থেকে আমার আনন্দে আমার চিন্তা আমি করতে পারছি, আমি চিন্তা এগিয়ে যেতে পারছি, এবং তার ফলে আমার মনের মধ্যে মৌলিক ভাবনা আসছে। এইটা যে কথাটা শিউলি তুললেন, যে পেট্রিয়টিজম, স্বদেশ প্রেম, এই স্বদেশ প্রেম কাদের জন্য, এই কথাটা আমি আরেকবার ফিরে যাই, আবার সেই পূর্ববঙ্গে বাংলাদেশের কথা আসতে। আগে একবার বলেছি যে কংগ্রেস প্রতিষ্ঠিত হলো, কিন্তু আবেদন নিবেদনে পড়ে রইল। রবীন্দ্রনাথ ইংরেজিতে বলছে পলিটিক্স অফ মেন্ডিক্যান্সি, ভিক্ষুকের রাজনীতি, পলিটিক্স অফ মেন্ডিক্যান্সি, এটি বইয়ের ভূমিকায় লিখেছে। কিন্তু মানুষকে যে জাগানো, মানুষকে যে তার ভাষায় কথা বলে, রবীন্দ্রনাথ পরে 1908-এ এবং পাবনায় বাংলা কংগ্রেসের অধিবেশনে সভাপতির ভাষণ দেন। তখন তিনি বলেন, এই রাজনৈতিক সভার বদলে যাত্রা করুন, মেলা করুন। দেশি সংস্কৃতিকে তিনি ব্যবহার করবার চেষ্টা করেছেন, যে যাত্রার মধ্যে দিয়ে শেখান, মেলার মধ্যে দিয়ে শেখান। সেগুলো মানুষের মনে, সেগুলো স্বাভাবিক আবেদন আছে, মানুষ আগ্রহ করে শোনে, মেলায় যায়, মেলাতে আপনারা গিয়ে বলুন। কিন্তু এই ধরনের পাঠ্যপুস্তকের বাইরে তাদের নিয়ে যান, দেশের কথা ভেবেছেন। আর ওই যে বললাম, যে মানুষগুলোর জন্য স্বাধীনতার কথা ভাবা হচ্ছে, সেই মানুষগুলো কারা, এইটা রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বুঝিয়েছেন। আপনারা পড়েছেন সবাই, ছাত্রদের প্রতি সম্ভাষণ বলে একটা প্রবন্ধ আছে। এই ছাত্রদের প্রতি সম্ভাষণ এবং শিক্ষা বিষয়ক খুব গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ, আত্মশক্তিতে আছে। এই ছাত্রদের প্রতি সম্ভাষণে কোন মানুষের কথা বলছে? ওই যে বইয়ের মধ্যে অলিক, উচ্ছ্বাস, কল্পনা, এইগুলোর কথা বলছেন। যে তখনকার দিনে ভারত মাতা, ভারত লক্ষ্মী, এই সমস্ত কথা নিয়ে, কে ভারত মাতা? ভারত মাতা কি একটা ছবি? ভারত মাতা কি 4 হাতওয়ালা কোনো মহিলা? আমি আমার দুর্বল স্মৃতিতে একটু উদ্ধার করি, অল্প স্বল্প, ঠিক উদ্ধার করতে পারবো কিনা জানি না। একটা প্যারাগ্রাফ চমৎকার আছে ওই প্রবন্ধ। ভারত মাতা যে হিমালয়ের চূড়ায় বসিয়া কেবলই করুণ সুরে বীণা বাজাইতেছেন, ইহা দেখা যথার্থ দেখা নয়। এটা হচ্ছে অলিক কল্পনা, যেটা আমাদের উপর রাজনীতিকেরা চাপিয়ে দিয়েছে। কোন ভারত মাতা? যে ভারত মাতা পল্লীর পঙ্কশেষ পানা পুকুরের ধারে ম্যালেরিয়া জীর্ণ প্লীহা রোগীকে কোলে লইয়া পথ্যের চিন্তায় দিনাতিপাত করিতেছে, তাকে তো আমার অগ্রাহ্য করা যায় না। ম্যালেরিয়া জীর্ণ প্লীহা রোগীকে কোলে লইয়া পথ্যের চিন্তায় দিনাতিপাত করিতেছে। ভারত মাতা আরেক রকম ছবি আছে। যে ভারত মাতা, দেখুন, নৈবেদ্যর প্রাচীন ভারতের গুণগান থেকে তিনি সরে এসেছেন, এটা 1905-এ লেখা।
যে ভারত মাতা ব্যাস বশিষ্ঠ বিশ্বামিত্রের তপবনে সমীবৃক্ষের আলোবালে জলসেচন করিয়া বেড়াইতেছেন, তাহাকে দূর হইতে প্রণাম করিলেই যথেষ্ট। কিন্তু যে ভারত মাতা ছেলেকে ইংরেজি স্কুলে পড়াইয়া ইংরেজের কেরানিগিরির মধ্যে প্রতিষ্ঠিত করিয়া দেবার জন্য, কেরানিগিরির দুর্গতির মধ্যে এরকম একটা কথা, প্রতিষ্ঠিত করিয়া দেবার জন্য অনাহারে অর্থাহারে পরের পাকশালে রাঁধিয়া বেড়াইতেছে, তাহাকে তো অমন প্রণাম করিয়া সারা যায় না। তাহলে একটা অবাস্তব, অলীক, কাল্পনিক ভারত মাতা, আর একটা হচ্ছে যথার্থ ভারত মাতা। ওই বিধবা নারী, ওই নারীরা যারা ছেলের পথ্যকি দেবেন ভাবছেন, যারা ছেলেকে অন্যের পাকশালে রেঁধে বেড়াচ্ছে, নারীর ব্যাপারটাও এসছে এখানে, জেন্ডারের ব্যাপারটাও এসছে এখানে। নারীরা সব সমাজেই একটু তলায় থাকে, যারা তলায় থাকেন তাদেরও তলায় থাকে। তো ওই এই যে বাস্তবতার সঙ্গে, বাস্তবের সঙ্গে যোগ, বাস্তব বিরহিত হলে সমস্ত অন্ডশ্রম হয়, সেটা রবীন্দ্রনাথ এই প্রবন্ধে বারবার করে বলেছেন। বাস্তবের সঙ্গে যোগ না থাকে, শিক্ষার সঙ্গেও সেই বাস্তবের যোগটা আমাদের প্রয়োজন। আমাদের শিক্ষা পরে যখন রবীন্দ্রনাথ জাতীয় শিক্ষার সঙ্গে যুক্ত হচ্ছেন 1905-এ, আমাদের কি শিক্ষা? আমরা ইংরেজি পাঠ্যপুস্তকে হে মেকিং, খড় কিভাবে ক্ষেত থেকে খড় নিয়ে আসে, হে মেকিং, এটা আমাদের শিক্ষা কোনো লাভ নেই। এটা আমাদের শিক্ষা কোনো লাভ নেই। আমাদের ছেলে মেয়েরা আমাদের দেশের লোকজ্ঞান, আমাদের দেশের লোকজন সম্বন্ধে জানবে, গাছপালা সম্বন্ধে জানবে, এটাই তো আসল কথা। লোকজীবন সম্বন্ধে জানবে, এই আবার পুঁথির বাইরে বেরিয়ে যাওয়ার কথা হচ্ছে। ছাত্রদের বারবার করে বলছেন, আপনারা সব বাংলাদেশের সব জেলা থেকে তোমরা আসছো, তোমরা দেখো সেখানে কি কি ধর্মের আচার হয়, সেখানে কি কি গান হয়, এখানকার ভাষা কিরকম, সেখানকার লোকজীবন কিরকম। তিনি নিজে লোকশিল্প সংগ্রহ করছেন চট্টগ্রামে। সুরেন্দ্রনাথ দাশগুপ্ত তখন চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল, তাকে বলছেন যে ওখানে কুটির গুলো কিভাবে, কুটিরের চালা ঘরের মডেল পাঠাবেন, ওখানে হাঁড়িকুড়ির মডেল পাঠাবেন। মেয়েদের বলছেন আলপনা কিরকম হয়, আলপনা কোথায় কিরকম আলপনা হয় আমাকে এঁকে পাঠাও। এই যে লোকজীবনের সমস্ত ব্যাপার, লোকজীবনের সমস্ত ব্যাপার আমাদের শিক্ষার সঙ্গে, বাস্তব পরিবেশের সঙ্গে, জনগণের সঙ্গে যুক্ত করার শিক্ষা, সেই শিক্ষাটাকে তাতে স্বাদেশিকতার শিক্ষার মধ্যেও এই লোক জীবনটা উঠে আসছে। যে বড় লোকেরা শুধু নয়, মধ্যবিত্তেরা শুধু নয়, তথাকথিত শিক্ষিত মানুষেরা শুধু নয়, এই জনজীবন। এবং সেই জন্যই পরে জনশিক্ষার কথাটা এতবার করে বলছেন। লোকহিত প্রবন্ধটা তো আপনারা অনেকেই পড়েছেন, সকলেই পড়েছেন। জনশিক্ষা যে সবাইকে শেখাতে, একটু লেখাপড়া শিখিয়ে দাও, আর কিছু না, অক্ষর পরিচয় শিখিয়ে তারপর তারা নিজেরাই পড়তে শিখবে, নিজেরাই এগোতে শিখবে। ব্যাকুল ভাবে বলছেন যে জনশিক্ষা আমাদের এই উপমহাদেশে এখনো সমাপ্ত হয়নি। এখনো 100 ভাগের মধ্যে প্রায় 1/4 নিরক্ষর মানুষ থেকে গেছেন আমাদের দেশে। ভারতে হচ্ছে 77% সাক্ষর মানুষ এই 1920-তে। তো এই যে শিক্ষার একটা সর্বাঙ্গীন চরিত্র, শিক্ষায় আনন্দের উপকরণ কোথায় কোথায় আছে, পরিবেশের মধ্যে আছে, শিক্ষাকে বইয়ের বাইরে নিয়ে যাওয়ার মধ্যে আছে, সংস্কৃতির মধ্যে আছে, আমাদের গান, নাচ, কেমন নাটক, নানা রকম উদযাপন, উৎসব তার মধ্যে আছে, শিক্ষকের সঙ্গে সম্বন্ধের মধ্যে আছে। শিক্ষক গুরু হয়ে উঠবেন, তিনি তাকে এমনকি রবীন্দ্রনাথ এমনও বলছেন একটুখানি বাগান করা শেখাবেন শিক্ষক, কিংবা হয়তো গোয়ালে একটি গরু থাকবে, ছেলেরা মেয়েরা পরে এসছে শান্তিনিকেতনে 1911 নাগাদ এসছে, ছেলেরা একটু গরু বাছুর পালবে, বা তারা গ্রামে গিয়ে প্রতিবেশী সাঁওতাল পল্লীতে গিয়ে একটু গ্রামে গিয়ে কাজ করবে। এই যে তাতে শিক্ষকেরা তাদের সহায় হবে, শিক্ষকেরা তাদের পরিচালনা করবে, এই যে নানান ধরনের সামাজিক বিস্তারের পরিকল্পনা,
তার মধ্যেও আনন্দ আছে। এই যে গান আছে রবীন্দ্রনাথের, আমরা চাষ করি আনন্দ, চাষের মধ্যে আনন্দ আছে। মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, এই আনন্দের ব্যাপারটা, আনন্দ সর্ব কাজে, শান্তিনিকেতন বলছে আনন্দ সর্ব কাজে। এই আনন্দটা হচ্ছে কি ওয়ার্ড তার শিক্ষা চিন্তা, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আনন্দের উৎস কোথায়? আনন্দের উৎস ওই শিক্ষকের সঙ্গে বন্ধনে, সঙ্গীতে, নৃত্যে, প্রকৃতির মধ্যে, পাঠ্যপুস্তকে এবং পাঠ্যপুস্তকের বাইরে চলে যাওয়ার মধ্যে, এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে, বৃহৎ মানুষের সঙ্গে সম্মিলন, এটা মিলনের কথা। স্যার একটু আপনার অনুমতিক্রমে ঢুকছি। একটা হ্যাঁ, প্রশ্ন এসেছে, এটা আপনার ইচ্ছে, চাইলে প্রশ্নোত্তরেও বলতে পারেন, কিংবা এখনো যদি চান, যেমন আশ্রম ভিত্তিক শিক্ষাটা আপনি ইতিমধ্যে কিছুটা বলে ফেলেছেন, আমি একটু স্যার পড়ে শোনাচ্ছি। আশ্রম ভিত্তিক শিক্ষাকে সার্বজনীন করা তো ব্যয়বহুল, একটি শান্তিনিকেতন তো সব বাচ্চার চাহিদা মেটায় না, এতে করেও তো এক ধরনের এলিটিজম তৈরি হচ্ছে। এটি খুব সঙ্গত প্রশ্ন। এই শান্তিনিকেতন সম্বন্ধে তো সেটা আছে। আমি বলছি যে রবীন্দ্রনাথ একটা মডেল তৈরি করেছিলেন, এবং আপনারা জানেন এইরকম মডেলে সারা পৃথিবীতে কিন্তু অনেক জায়গায় স্কুল হয়েছে। আমি ইন্দোনেশিয়া একটি স্কুল দেখে এসেছি শান্তিনিকেতন মডেলে। দক্ষিণ ভারতে কৃষ্ণমূর্তির আশ্রমে এরকম একটি মডেল আছে। অবশ্যই সঙ্গত প্রশ্নই যে এতে এলিটিজম তৈরি হয়, ব্যয়বহুল কিছু হয়। কিন্তু আমরা এই আমাদের প্রথাগত শিক্ষার মধ্যেই খানিকটা ভাঙচুর করে করতে পারি, অর্থাৎ আমাদের পাঠশালাগুলোর মধ্যে একটুখানি খোলামেলা অবকাশ থাকে কিনা। আমরা সব পারবো না, সব পারবো না শান্তিনিকেতন, সবাই সব জায়গায় শান্তিনিকেতন তৈরি করা যাবে না, কিন্তু আমাদের জয়ফুল লার্নিং এর একটা ধারণা এসছে ভারতে 2001 থেকে, জয়ফুল লার্নিং রবীন্দ্রনাথের কথাটাই তারা নিয়েছে। আমরা এই থেকে আমরা এনেছি অনেক স্কুলে, যেমন অনেক স্কুলে বাংলাদেশেও হয়, আমি দেখেছি ভারতেও হয়, অনেক স্কুলে নানা রকম উৎসব অনুষ্ঠান হয়, পয়লা বৈশাখ হয়, 25শে বৈশাখ হয়, যেমন হিন্দুদের স্কুলে সরস্বতী পুজো হয়, বা বসন্ত উৎসব হয়, আমরা আমরা করেছি স্বাধীনতা দিবস করেছি। এই ব্যাপারগুলো আগে তো তেমন ছিল না। এইগুলো আনা, এই জয়ফুল লার্নিং এর ব্যাপারটা আমাদের সাধ্য মতো নিয়ে আসার চেষ্টা। আমার মনে হয় শান্তিনিকেতনের মতো বড় আশ্রম ছাড়াও এই রবীন্দ্রনাথের শিক্ষার ধারণাকে খানিকটা আমরা নিয়ে আসতে পারি। এটা বলার, কিভাবে কতটা আনা হবে সেটা রাষ্ট্র ভাববে, সমাজ ভাববে নিশ্চয়ই, কিন্তু এটা এলিটিজম বলে পুরোটা আমি প্রত্যাখ্যান করব, এটা আমার কাছে মূর্খামি হবে বলে মনে হয়। জি স্যার, এবার আপনি যে আলাপে ছিলেন সেখানে যেতে পারেন, অথবা আপনি যদি একটু বিশ্রাম চান তবে আমি একটু দেখিয়ে দিতে পারি দু একটা উদ্ধৃতি। হ্যাঁ, তুমি দেখে দাও। ঠিক আছে। নিজ ভাষায় শিক্ষাদান বা মাতৃভাষায় শিক্ষাদান, এই নিয়ে অনেক জায়গায় লেখালেখি আছে, তবে আমি আজকে আমার ফোকাসটা রাখছি, স্যার বলছেন সব মিলিয়ে, আমি থাকছি কিন্তু প্রবন্ধ সংকলনের মধ্যে। তো নিজ ভাষায় শিক্ষাদান, সাধারণ শিক্ষা, বিজ্ঞান, দুই শিক্ষার কথাই বলছেন। প্রথমে শিক্ষা সাঙ্গীকরণ প্রবন্ধে কি লিখছেন আমরা চলুন একটু দেখি। শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ, জগতে সর্বজন স্বীকৃত নিরতিশয় সহজ কথাটা বহুকাল পূর্বে একদিন বলেছিলাম, আজও তার পুনরাবৃত্তি করব। সেদিন যা ইংরেজি শিক্ষার মন্ত্রমুগ্ধ কর্ণকুহরে অশ্রাব্য হয়েছিল, আজও যদি তা লক্ষ্যভ্রষ্ট হয় তবে আশা করি পুনরাবৃত্তি করবার মানুষ বারে বারে পাওয়া যাবে। স্যার খুব চমৎকার বলেছেন, আমি তারপরেও একটুখানি বলছি। মনে চিন্তা এবং ভাব কথায় প্রকাশ করবার সাধনা শিক্ষার একটি প্রধান অঙ্গ। অন্তরে বাহিরে দেওয়া নেওয়া এই প্রক্রিয়ার সামঞ্জস্য সাধনায় সুস্থ প্রাণের লক্ষণ। বিদেশি ভাষায় প্রকাশ চর্চার প্রধান অবলম্বন হলে সেটাতে যেন মুখোশের ভিতর দিয়ে ভাব প্রকাশের অভ্যেস দাঁড়ায়। মুখোশ পরা অভিনয় দেখেছি, তাতে ছাঁচে গড়া ভাবকে অবিচল করে দেখানো যায় একটা বাঁধা সীমানার মধ্যে, তার বাইরে স্বাধীনতা পাওয়া যায় না। বিদেশি ভাষার আবরণের আড়ালে প্রকাশের চর্চা সেই জাতের,
একদা মধুসূদনের মতো ইংরেজি বিদ্যায় অসামান্য পণ্ডিত এবং বঙ্কিমচন্দ্রের মতো বিজাতীয় বিদ্যালয়ের কৃতি ছাত্র এই মুখোশের ভিতর দিয়ে ভাব বাংলাতে চেষ্টা করেছিলেন, শেষকালে হতাশ হয়ে সেটা টেনে ফেলে দিতে হলো। এরপরে আমরা একটু দেখব শিক্ষার হেরফের প্রবন্ধের অনুবৃত্তি। সেখানটাতেও এই মাতৃভাষায় শিক্ষার ব্যাপার নিয়ে তিনি বলেছেন। আচ্ছা, শিক্ষার হেরফের প্রবন্ধের অনুবৃত্তি এরকম নাম কেন প্রবন্ধটার? এটি হচ্ছে যে সাধনায় শিক্ষার হেরফের প্রকাশিত হলে একে আক্রমণ করে দস্তুর মতো একটা লেখা হয় শিক্ষা সংকট বলে। এর আবার প্রতি জবাবে রবীন্দ্রনাথ প্রবন্ধটা লিখেন। তো সেখানে লিখছেন, কোনো শিক্ষাকে স্থায়ী করিতে হইলে, গভীর করিতে হইলে, ব্যাপক করিতে হইলে তাহাকে চিরপরিচিত মাতৃভাষায় বিগলিত করিয়া দিতে হয়। যে ভাষা দেশের সর্বত্র সমিলিত, অন্তঃপুরের অসহ্য স্পর্শ কক্ষেও যাহার নিষেধ নাই, যাহাতে সমস্ত জাতির মানসিক নিঃশ্বাস প্রশ্বাস নিষ্পন্ন হইতেছে, শিক্ষাকে সেই ভাষার মধ্যে মিশ্রিত করিলে তবে সে সমস্ত জাতির রক্তকে বিশুদ্ধ করিতে পারে, সমস্ত জাতির জীবন ক্রিয়ার সহিত তাহার যোগ সাধন হয়। বুদ্ধ সেই জন্য পালি ভাষায় ধর্মপ্রচার করিয়াছেন। চৈতন্য বঙ্গভাষায় তাহার প্রেমাবেগ সর্বসাধারণের অন্তরে সঞ্চারিত করিয়া দিয়াছিলেন। প্রসঙ্গ কথা প্রবন্ধে তিনি মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষা নিয়ে লিখছেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকার ম্যাকেঞ্জি সাহেবের সভাপতিত্বে তার স্বপ্রতিষ্ঠিত সায়েন্স অ্যাসোসিয়েশনের দুরবস্থা নিয়ে সভা ডাকেন। সেই সভার প্রতিক্রিয়া রবীন্দ্রনাথের প্রবন্ধটি লেখেন। তো আমরা দেখি সেখানে কি বলছেন। নিম্নের মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত প্রবল, যেখানে চতুর্দিক অনুন্নত সেখানে সংকীর্ণ উন্নতিকে দীর্ঘকাল রক্ষা করা দুঃসাধ্য। গোড়া পল্লী সমাজ থেকে শুরু করে বারবার এক গোড়াতেই বোধহয় বেশ কয়েকবার আমার যদ্দূর মনে পড়ে যে এই জিনিসটা আশপাশ অনুন্নত রেখে হঠাৎ করে বিজ্ঞান শিক্ষার প্রসার সেটা করা যায় না। আচ্ছা, তারপরে আমরা যাই। বিজ্ঞান যাহাতে দেশের সর্বসাধারণের নিকট সুগম হয় সে উপায় অবলম্বন করিতে হইলে একেবারে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার গোড়াপত্তন করিয়া দিতে হয়। স্যারের আলাপের সম্পূরক তথ্য হিসেবে এই উদ্ধৃতিগুলো এলো। স্যার ইতোমধ্যে চমৎকার করে বলে ফেলেছেন মাতৃভাষায় মানে শিক্ষা বিদ্যা অর্জনের যে ভূমিকা। আবার স্যারের কাছে চলে যায়। স্যার, বিজ্ঞানের ব্যাপারটা তুলে ভালো করলে, এটা ঠিক যে 19 শতাব্দীতেই কিন্তু মাতৃভাষায় বিজ্ঞান চর্চা শুরু হয়েছিল। মাতৃভাষা কথাটা আমি একটুখানি ব্যাখ্যা করি। ভাষা বিজ্ঞান নিয়ে একটু কাজ করি বলে মাতৃভাষা কথাটা আমার কাছে প্রশ্ন সংকুল। ভাষা বিজ্ঞানে বলে শিশু যে ভাষায় প্রথম জন্মায়, শিশুর কোন ভাষায় প্রথম জন্মায় সেটা তার গ্রামের ভাষা, পরিবারের ভাষা, জেলার ভাষা। অর্থাৎ চট্টগ্রামের শিশু চট্টগ্রামের ভাষায় তার মাতৃভাষা। শ্রীহট্টের শিশু, আমি পুরনো জেলাগুলোর নাম করছি, আমি এখনো বাংলাদেশের 64টা জেলার নাম মুখস্থ করে উঠতে পারি। এইরকম মেদিনীপুরের শিশু মেদিনীপুরের ভাষাটা মাতৃভাষা। কিন্তু এই ভাষায় সকলের শিক্ষার সুযোগ হয় না। তার কারণ হলো রাষ্ট্রের পক্ষে সম্ভব না। রাষ্ট্রের পক্ষে সমস্ত স্কুলে সেই জায়গার ভাষার শিক্ষা দেবে, পাঠ্য বই ছাপবে, এভাবে সম্ভব না। যেমন একদিকে, অন্যদিকে সেই ভাষায় শিখে সে যদি বাইরে চাকরি করতে আসে তাহলে সেই ভাষার শিক্ষা তার কাজে লাগবে, অন্য ভাষায় করতে হবে। তাহলে চট্টগ্রামের ভাষায় কেউ যদি এসএসসি পরীক্ষা দেয়, কিন্তু তাকে যদি আসতে হয় দিনাজপুরে কাজ করতে, তখন তার অসুবিধা হবে, তখন চট্টগ্রামের ভাষাতেই যদি সে আটকে থাকে। সেই জন্যে সমস্ত ভাষাতেই একটা, ওই যাকে বলে প্রমিত ভাষা, হুমায়ুন আজাদের নাম, প্রমিত ভাষা, স্ট্যান্ডার্ড কলেক্টিয়াল স্ট্যান্ডার্ড ভাষা তৈরি হয়। আমাদের 19 শতাব্দীতে একটা স্ট্যান্ডার্ড ভাষা বাংলা ভাষা তৈরি হয়েছিল, যেটা আমরা মুখে বলতাম না, কিন্তু লেখাতে খুব চালু হয়ে গিয়েছিল বলে সেটাতে আমাদের সাধু ভাষা বলি, এই সাধু ভাষাতে লেখা হতো। মোটামুটি সাধু ভাষাতে বিজ্ঞান চর্চা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। ওই যে বললাম ইংরেজি স্কুল বুক সোসাইটি,
পরে আমাদের অক্ষয় কুমার দত্ত, এমনকি বিদ্যাসাগর পর্যন্ত, বোধোদয়, এই সমস্ত বইয়েতে বিদ্যাসাগর, মজার ব্যাপার, এই একদম খাঁটি বামুন, বন্দ্যোপাধ্যায় বামুন, কিন্তু তিনি ধর্ম টর্ম নিয়ে কোনো মাথা ঘামান, একেবারে বিজ্ঞান নিয়ে বেশি পক্ষ। বিজ্ঞান সারা জীবনে পড়েননি, বিজ্ঞান বিদ্যাসাগর মানে স্কুলে পড়েননি, সংস্কৃত কলেজে পড়েননি, কিন্তু বিজ্ঞান সম্বন্ধে তার বিপুল আগ্রহ। ফলে ওই বোধোদয় এবং অন্যান্য লেখার মধ্যে সব বিজ্ঞানের বিষয়ে লেখা। এবং তার বোধোদয়ের প্রথম প্রবন্ধ হচ্ছে পদার্থ কি। ঈশ্বর নিয়ে একটা কথা, একটা আছে, পরে বন্ধুরা খুঁটিয়েছিল বলে যে তোমার বইতে ঈশ্বর সম্বন্ধে কোনো কথা নেই। তখন খুব মনে হয় অন্যমনস্ক ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে একটা 7টা লাইন লিখেছে, ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ, কিন্তু আবার সেই সঙ্গে বলছেন তিনি সবই দেখেন, সবই বোঝেন। নিরাকার চৈতন্য স্বরূপ হলে কিভাবে দেখবে না, কিভাবে বুঝবে, এটা বুঝতে পারি, মানে মনে হতে খানিকটা সবিরোধ আছে। যাই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরেও অনেকে, এমনকি রবীন্দ্রনাথ 1938 সালে বিশ্ব পরিচয় বলে যে বইটা লিখলেন, তাতে চমৎকার বিজ্ঞান সম্বন্ধে আলোচনা আছে। এই যে মাতৃভাষায় না শিখলে আমরা বুঝতে পারবো না, মৌলিকভাবে চিন্তা করতে পারবো না, এটা এখন তো ইউনেস্কো বলছে। ইউনেস্কো গুগল খুলে দেখবেন মাতৃভাষা শিক্ষা সম্বন্ধে, আই ডোন্ট এনজয় উইচ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এই কথাটা দিয়ে উদ্ধৃতি দিয়ে একটা মাতৃভাষার পক্ষে বলা হচ্ছে। তবে শিখতে হবে মাতৃভাষাতে। এবং আমি একটু নিজের কথা বলি, এবার বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 22শে ফেব্রুয়ারি আমি একটি বক্তৃতা দিয়েছি, ইংরেজি ভাষাতেই দিয়েছি। তাতে বলেছি যে মাতৃভাষার সমস্ত স্তরের শিক্ষা হোক, কিন্তু ইংরেজিটা গুরুত্ব দিয়ে শেখানো হোক, গুরুত্ব দিয়ে শেখানো হোক। এবং ওই যে রবীন্দ্রনাথ বলছেন যে এই কথার পুনরাবৃত্তি করবার লোক পাওয়া যাবে, আমি রবীন্দ্রনাথের কথারই পুনরাবৃত্তি করবার চেষ্টা করছি আর কি। তারপরের যে প্রসঙ্গটায় আমরা যাব, শিশু বিকাশের শিক্ষা সম্বন্ধে আমরা বলি। আনন্দটা শিশুদের শিক্ষার সঙ্গে সঙ্গে জড়িত। আনন্দের কি কি উপকরণ, উপাদান, কনস্টিটিউয়েন্ট, সেগুলো সম্বন্ধে আমরা বললাম এবং সেগুলি চমৎকারভাবে কিছু কিছু উদ্ধৃতি আপনাদের সামনে তুলে দেখা। এবারে যাই উচ্চ শিক্ষায়। রবীন্দ্রনাথ তো উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানও তৈরি করলেন আস্তে আস্তে। 1922 থেকে বিশ্বভারতী প্রতিষ্ঠা হলো। তারও একটা প্রস্তুতি ছিল। 1912 পর থেকেই শুরু হয়েছিল। নানা জায়গায় বলছিলেন যে ভারত বা দক্ষিণ এশিয়া, তার কিছু জ্ঞান আছে, তার কিছু দর্শন আছে, তার ধর্মতত্ত্ব আছে, তার ভাষা আছে, এবং তার নিজেদের সংস্কৃতির একটা চরিত্র আছে। এগুলোর কথা পৃথিবী জানবে না। বিলেতের বিশ্ববিদ্যালয় বা যে বিলেত সাম্রাজ্যবাদীরা যে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের ওপর চাপিয়ে দিয়েছে, তাতে এই সমস্ত কিছু জানবার সুযোগ খুব কম। প্রথম দিকে তো ছিলই না। প্রথম দিকে ওই জ্ঞান বিজ্ঞান, বিজ্ঞান চর্চা ইত্যাদি ছিল। পরে আস্তে 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 ভারতীয় ভাষাগুলো পাঠ্য হওয়ার পর থেকে আস্তে 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 খানিকটা ভারতীয় উপাদান, দক্ষিণ এশীয় উপাদান তার মধ্যে ঢোকে, নইলে প্রায় ছিলই না। পরে আস্তে আস্তে আসে। রবীন্দ্রনাথ বললেন যে আমি এরকম একটা বিশ্ববিদ্যালয় ভাবছি, যেটা ওই সেন্টার ফর ইন্ডিয়ান কালচার বলে পত্রিকা মাদ্রাসে দিয়েছে 1919, যে যা ভারতীয় সংস্কৃতির কেন্দ্র হবে এবং তাতে সারা বিশ্ব থেকে পড়তে আসবে ছেলেমেয়েরা। এবং ওই যে কথাটা সংস্কৃতির যাত্রা বিশ্বং ভবতি এক নীড়া, যেখানে সারা পৃথিবী একটা ভাষায় মিলিত হবে। এই একটা ভাষায় মিলিত হবে কেন? তাদের জ্ঞান নিয়ে আসবে, আবার আমাদের জ্ঞানও নিয়ে যাবে। তারা দিবে আর নিবে, মিলাবে মিলিবে, অনেক আগেই লিখেছেন, 1910-এ লিখেছেন। এইখানে তাদের জ্ঞান নিয়ে আসবে, আমাদের জ্ঞান নিয়ে যাবে, তার ভারতীয় বিশ্ব। এবং এইটা সমাজের নিজের মধ্য থেকে তৈরি হবে, কোনো রাজা তাকে চাপিয়ে দেবে না।
বাইরে থেকে এই লন্ডন বিশ্ববিদ্যালয়ের মডেলে আমাদের দেশের কলকাতা, বম্বে এবং ম্যাড্রাস বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। এটা বলেছিলেন যে আমাদের গাছের মতো তৈরি হয়নি, মাটি থেকে জল হাওয়া নিয়ে তৈরি হয়, ওপর থেকে চাপিয়ে একটা খাঁচা বসিয়ে দেওয়া হয়েছিল বিজ্ঞান। রবীন্দ্রনাথ বলছেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো হবে আমাদের সমাজের একটা গাছ যেমন চারপাশ থেকে জল হাওয়া আলো উত্তাপ নিয়ে তৈরি হয়, সেরকম একটা বিশ্ববিদ্যালয় হবে বিশ্বভারতী তাদের, এবং সেখানে বিশ্বজ্ঞানের সঙ্গে সঙ্গে ভারতীয় জ্ঞান যুক্ত হবে। এই মিলনের ব্যাপারটা পরে আরো জোর দিয়েছেন, আপনারা ওখানেই পড়বেন, শিক্ষার মিলন বলে একটি প্রবন্ধ আছে, যা বোধ হয় 1930-30-এর কাছাকাছি লেখা। এটা উৎস হলো মহাত্মা গান্ধী একটা কথা, যে আমাদের পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান দরকার নেই। মহাত্মা গান্ধী ওইভাবে বলেছিলেন কিনা কথাটা জানি না, কিন্তু পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান আমাদের দরকার নেই, আমাদের দেশের জ্ঞান বিজ্ঞান। রবীন্দ্রনাথ তখন ক্ষুব্ধ হয়ে, রবীন্দ্রনাথের সঙ্গে মহাত্মা গান্ধীর দুজনের পারস্পরিক শ্রদ্ধা খুবই ছিল, কিন্তু রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীর তীব্র প্রতিবাদও করেছেন। যেমন 1934 সালে বিহারে ভূমিকম্পে যখন মহাত্মা গান্ধী বললেন যে আমরা হরিজনদের ঘেন্না করি, এই পাপে এই ভূমিকম্প হয়েছে, রবীন্দ্রনাথ তীব্র প্রতিক্রিয়া দেখালেন যে এই কুসংস্কার, এটা আপনি আমাদের কাছে বলবেন না, যে পাপের ফলে হয়েছে, প্রাকৃতিক ঘটনা, অন্য জায়গায় হরিজনদের উপর অত্যাচার হয় না, সেখানে কেন ভূমিকম্প হলো না, বিহারেই কেন হলো। রবীন্দ্রনাথ প্রায় প্রতিবাদ করেছেন, জালিয়ানওয়ালাবাগের সময় যেমন তাদের মধ্যে মতত্ব হয়েছে। যাকে কিন্তু এইখানেও রবীন্দ্রনাথ প্রতিবাদ করলেন যে না, ওই দ্বারটুকু বন্ধ করে ভ্রমটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। হ্যাঁ, কোথা দিয়ে ঢুকি, দরজা বন্ধ করে দেব। পাশ্চাত্যের জ্ঞান আমাদের সভ্যতাকে এতটা এগিয়ে নিয়ে এসছে, সেই এতটা এগিয়ে নিয়ে এসছে, আমরা যেই জ্ঞানের উপর ভিত্তি করে পৃথিবীর সভ্যতা এগিয়েছে তাকে আমরা প্রত্যাখ্যান করব। শিক্ষার মিলনটা হচ্ছে যে সমস্ত শিক্ষা একসঙ্গে মিলিত, কোনো শিক্ষা যা সত্যিকারের শিক্ষা, যথার্থ শিক্ষা, তা আমাদের অনাত্মীয় নয়, তা আমাদের কাছে অগ্রাহ্য করার মতো নয়। আমরা সে শিক্ষাও নেব, আবার আমাদের দেশের যে প্রাচীন শিক্ষা বা চিরকালীন শিক্ষা, সেই শিক্ষাও আমরা পাশ্চাত্যকে দেবার চেষ্টা করব আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য দিয়ে। এখন তো আপনারা জানেন যে সারা পৃথিবীতেই ভারত চর্চা হোক বা দক্ষিণ এশীয় চর্চা হোক, ইন্ডোলজি হোক, নানান ধরনের চর্চা, অর্থাৎ প্রাচ্যের জ্ঞানও পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলো নেবার চেষ্টা করছে, বোঝবার চেষ্টা করছে। কখনো সাউথ এশিয়া ডিপার্টমেন্ট করে, কখনো পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের মধ্যে ভারতের, পরে দর্শনের মধ্যে ভারতীয় দর্শন পাঠ্য হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। ফলে এই যে শিক্ষার মিলনের ব্যাপারটা, এইটা হচ্ছে আমাদের উচ্চতর শিক্ষার রবীন্দ্রনাথের বিশেষ একটা নজর দিয়েছিলেন, বিশেষ জোর দিয়েছিলেন। কাজে আমরা রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তাটাকে এবার আমরা মানব জীবনের প্রগতির সঙ্গে বা আমাদের বয়সের সঙ্গে সঙ্গে আমরা একটু মিলিয়ে দেখি। যে শৈশবের শিক্ষার কথাটা আমরা বলেছি, যাতে আনন্দের কথা তো সকলের আগে এসেছে, এবং আনন্দের উপাদান এবং উপকরণগুলো আমরা দেখলাম আস্তে আস্তে, যে আনন্দ প্রকৃতিতে, আনন্দ সংস্কৃতিতে, আনন্দ ভাষায়, আনন্দ গুরুর সঙ্গে সম্বন্ধ বন্ধনে, আনন্দ সর্বকাজে যেভাবে বলা যায়। এবং সেইভাবে শিশু বড় হবে শিখতে শিখতে, মৌলিক শিক্ষা শিখে, বুঝতে বুঝতে শিখবে, উপভোগ করতে করতে শিখবে, শিশু বড় হবে এইরকম শিক্ষা। তার জন্য সত্যি সত্যি শান্তিনিকেতন আশ্রমের মতো হয়তো আমরা আশ্রম নির্মাণ করতে পারবো না, কিন্তু আমরা যদি তার মূল ধারণাগুলো নিয়ে আমাদের যা সাধ্য, আমাদের সেই শিক্ষালয়গুলোর মধ্যে, স্কুলগুলোর মধ্যে আমরা যদি সেইভাবে কিছুটা অবকাশ তৈরি করতে পারি, তাহলে মনে হয় আমরা অনেকটা এগিয়ে যাব। আর বড়দের শিক্ষার ব্যাপারে তার একটা মাত্রা হচ্ছে যে আমাদের এই প্রাচ্যের শিক্ষা, আমাদের এই মহাদেশের, উপমহাদেশের শিক্ষা, জ্ঞান
আমরাও কিছু প্রাচীনকালে বা পাশ্চাত্যের জ্ঞান বা মধ্যপ্রাচ্যের জ্ঞান, মধ্যপ্রাচ্য এক সময় তো পৃথিবীর জ্ঞানকে রক্ষা করেছে। গ্রিক বইগুলো রক্ষা করে, যখন গ্রিক আক্রমণ করেছিল রোমানরা, গ্রিক জ্ঞান বা ইস্তাম্বুল তুর্কিরা যখন আক্রমণ করেছিল গ্রিসকে, গ্রিক জ্ঞানগুলো মধ্যপ্রাচ্য রক্ষা করেছে, এবং মধ্যপ্রাচ্য রক্ষা করেছিল বলেই আমরা প্রাচীন গ্রিক ইউরোপের জ্ঞান আমরা পেয়েছি পরে অন্যান্য ভাষায়। কাজে মধ্যপ্রাচ্যের নিজস্ব জ্ঞান, ওই আভিচেন্না ইত্যাদি দ্বাদশ শতাব্দীর আরব, এই সমস্ত জ্ঞান পৃথিবীর জ্ঞান, মানুষের জ্ঞান, এই সমস্ত জ্ঞানকে একসঙ্গে সংহত করে যে শিক্ষা, সেই শিক্ষাই আমাদের দেশের, আমাদের তৈরি বিশ্ববিদ্যালয়গুলো দেবে। এবং সেই জন্যই রবীন্দ্রনাথ বিশ্বভারতী পরিকল্পনা করেছিলেন যাতে সমস্ত পৃথিবীর জ্ঞানের, সংস্কৃতির মিলন ঘটবে। এই মিলনের কথাটা তার বড়দের শিক্ষার মূল কথা। ছোটদের শিক্ষা যেমন আনন্দের কথাটা মূল কথা, বড়দের শিক্ষা তেমনি জ্ঞান এবং সংস্কৃতির মিলনের কথাটা মূল কথা। এইভাবে আমরা রবীন্দ্রনাথের শিক্ষার চিন্তাকে দুটো স্তরে বিন্যস্ত করে দেখতে পারি। আপনি শেষ যেই বিষয়টা নিয়ে বললেন, শিক্ষার মিলন, বিদ্যা সমবায় বা এই শব্দগুলো তো বারবার করেই এসেছে প্রবন্ধগুলোতে। একদিকে বিদ্যা সমবায়ের কথা হচ্ছে, আবার সেটার যে স্বরূপটা মানে স্বাতন্ত্র্য রক্ষা করেও সমবায় এবং সাজাত্যাভিমান দূর করা, এই দুটোই বোধহয় চুম্বক জায়গা। বিদ্যা সমবায় নামেই প্রবন্ধটা, সেটা কি আছে একটু দেখে নি। একদিন জৈন, পার্শ্বিক, মৈশর, গ্রিক, রোমীয় প্রভৃতি প্রত্যেক বড় জাতি ভারতীয়ের মতোই ন্যূনাধিক পরিমাণে নিজের সুরক্ষিত স্বাতন্ত্র্যের মধ্যে নিজ সভ্যতাকে বড় করিয়া তুলিয়াছিল। পৃথিবীর এখন বয়স হইয়াছে, জাতিগত বিদ্যা স্বাতন্ত্র্যকে একান্তভাবে লালন করিবার দিন আজ আর নাই। আজ বিদ্যা সমবায়ের যুগ আসিয়াছে। সেই সমবায়ে যে বিদ্যা যোগ দিবে না, যে বিদ্যা কৌলিন্যের অভিমানে অনুড়া হইয়া থাকিবে, সে নিষ্ফলা হইয়া মরিবে। বিদ্যার নদী আমাদের দেশে বৈদিক, পৌরাণিক, বৌদ্ধ, জৈন প্রধানত এই চারি শাখায় প্রবাহিত। ভারতচিত্ত গঙ্গোত্রীতে ইহার উদ্ভব। কিন্তু যে দেশে নদী চলিতেছে, কেবল সেই দেশের জলেই সেই নদী পুষ্ট না হইতেও পারে। ভারতের গঙ্গার সঙ্গে তিব্বতের ব্রহ্মপুত্র মিলিয়াছে, ভারতের বিদ্যাস্রোতেও সেই রূপ মিলন ঘটিয়াছে। বাহির হইতে মুসলমান যে জ্ঞান ও ভাবের ধারা এখানে বহন করিয়া আনিয়াছে, সেই ধারা ভারতের চিত্তকে স্তরে স্তরে অভিষিক্ত করিয়াছে। তাহা আমাদের ভাষায়, আচারে, শিল্পে, সাহিত্যে, সঙ্গীতে নানা আকারে প্রকাশমান। অবশেষে সম্প্রতি ইউরোপীয় বিদ্যার বন্যা সকল বাঁধ ভাঙিয়া দেশকে প্লাবিত করিয়াছে। তাহাকে হাসিয়া উড়াইতেও পারি না, কাঁদিয়া ঠেকানো সম্ভবপর নহে। অতএব আমাদের বিদ্যায়তনের বৈদিক, পৌরাণিক, বৌদ্ধ, জৈন, মুসলমান ও পার্সি বিদ্যার সমবেত চর্চায় আনুষঙ্গিকভাবে ইউরোপীয় বিদ্যাকে স্থান দিতে হইবে। দুর্ভাগ্যক্রমে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন যে সেই শিক্ষার গুণে ভারতীয় চিত্তকে আমরা তাহার স্বরাজ্যে প্রতিষ্ঠিত করিতে পারিতেছি না। ভারতের শিখ, বৌদ্ধ, জৈন, মুসলমান, শিখ, পার্সি, খ্রিস্টানকে এক বিরাট চিত্তক্ষেত্রে সত্য সাধনার যজ্ঞে সমবেত করাই ভারতীয় বিদ্যায়তনের প্রধান কাজ। ছাত্রদিগকে কেবল ইংরেজি মুখস্থ করানো, অঙ্ক কষানো, সায়েন্স শেখানো নহে। এই বিদ্যা সমবায় বা শিক্ষার মিলন বিশ্ববিদ্যালয়ের রূপ প্রবন্ধে ওই দিকটা একটু দেখে আসি ছোট করে। বিশ্ববিদ্যালয় রূপে যেটা মানে যে কারণে উদ্ধৃতিটা আনা, বিদ্যা সমবায়ের কথা তো আছেই, এখানে হচ্ছে মূলত ভাষা স্বাতন্ত্র্যের মাধ্যমে বিদ্যার সমবায়। এবং এই প্রবন্ধটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেওয়া একটি বক্তৃতা। এই সঙ্গে আরেকটা বড় পরিবর্তন ঘটেছে ভাষা নিয়ে। একদিন ল্যাটিন ভাষায় ছিল সমস্ত ইউরোপের শিক্ষার ভাষা, বিদ্যার আধার। তার সুবিধা এই ছিল, সকল দেশের ছাত্রই এক পরিবর্তনহীন সাধারণ ভাষার যোগে শিক্ষা লাভ করতে পারত। কিন্তু তার প্রধান ক্ষতি ছিল এই যে বিদ্যার আলোক পাণ্ডিত্যের ভিত্তিসীমা এড়িয়ে বাইরে অতি অল্পই পৌঁছাত। যখন থেকে ইউরোপের প্রত্যেক জাতি আপন আপন ভাষাকে শিক্ষার বাহনরূপে স্বীকার করলে, তখন শিক্ষা ব্যাপ্ত হলো সর্বসাধারণের মধ্যে। তখন বিশ্ববিদ্যালয় সমস্ত দেশের চিত্তের সঙ্গে অন্তরঙ্গরূপে যুক্ত হলো। শুনতে কথাটা শত বিরুদ্ধ, কিন্তু সেই ভাষা স্বাতন্ত্র্যের সময় থেকেই সমস্ত ইউরোপে বিদ্যার যথার্থ সমবায় সাধন হয়েছে।
এই স্বাতন্ত্র্য ইউরোপের প্রকর্ষকে খণ্ডিত না করে আশ্চর্যরূপে সম্মিলিত করেছে। এবারে শিক্ষার মিলন, স্যার যেটা বলেছেন সেখানে এসেই শেষ করছি। একাকার হওয়া এক হওয়া নয়, যারা স্বতন্ত্র তারাই এক হতে পারে। পৃথিবীতে যারা পরজাতির স্বাতন্ত্র্য লোপ করে তারাই সর্বজাতির ঐক্য লোপ করে। ইম্পিরিয়ালিজম হচ্ছে অজগর সাপের ঐক্যনীতি, গিলে খাওয়াকেই সে এক করা বলে প্রচার করে। পূর্বে আমি বলেছি, আধিভৌতিককে আধ্যাত্মিক যদি আত্মসাৎ করে বসে তাহলে সেটাকে সমন্বয় বলা চলে না। পরস্পরের স্বক্ষেত্রে উভয়ে স্বতন্ত্র থাকলে তবেই সমন্বয় সত্য হয়। তেমনি মানুষে যেখানে স্বতন্ত্র সেখানে তার স্বাতন্ত্র্য স্বীকার করলে তবেই মানুষ, যেখানে এক সেখানে তার সত্য ঐক্য পাওয়া যায়। এখানে আর বাকিটুকু পড়ছি না, আপনারা দেখতে পাচ্ছেন। মানে মোদ্দা কথাটা হচ্ছে যে মিলিত হতে হবে, আবার একাকার হয়ে যাওয়া নয়, এক হতে হবে আমাদের। প্রশ্ন স্যার একটা আছে, এটা আমারও জিজ্ঞাস্য। সেটা হচ্ছে যে স্যার সারা জীবনই আপনার শিক্ষায়তনেই কেটেছে, শিক্ষক হিসেবে, শিক্ষার্থী হিসেবে। স্যার যখন আপনি বিশেষ করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছিলেন, উচ্চতর শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথের আপনার একেবারে প্রত্যক্ষ জায়গাটা থেকে কোনো ভাবনা কাজে লাগানোর সুযোগ হয়েছিল কি স্যার? হ্যাঁ, যেটা সুযোগ হয়েছিল দুরকম। এক হচ্ছে রবীন্দ্রভারতীর সিলেবাসে আমি গিয়ে করিনি, সেটা প্রত্যেক বিভাগেই রবীন্দ্র চর্চা, রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথ বিষয়ে বিশেষ পত্র, সেটা দর্শনে হোক, সেটা রাজনীতি বিজ্ঞানে হোক, সেটা একটা ছিল। সেটা সেখানকার অধ্যাপকেরাই করেছিলেন, তাদেরই কৃতিত্ব দিতে হবে। এটা হয়ে এসছে। অর্থাৎ সাধারণ পড়াশোনার পাশাপাশি রবীন্দ্রনাথ সে সম্বন্ধে কি বলেছেন সেই চিন্তা নিয়ে একটুখানি তা গভীরভাবে ভাববার সুযোগ ছিল পাঠক্রম। 2 নম্বর আমি যেটা করেছিলাম সেটা বলতে পারো উৎসবের ব্যাপার। আমি একটা বার্ষিক রবীন্দ্রভারতী উৎসবের ব্যবস্থা করেছিলাম। এমনিতে তো নানা সময়ে নানা রকম উৎসব হতো, কিন্তু শীতকালে 7 দিন কলকাতার সবগুলো প্রায় সরকারি রঙ্গমঞ্চ নিয়ে রবীন্দ্রভারতীর ছেলে মেয়েরা তারা নাটক করবে, তারা গান গাইবে, তারা নাচবে, তারা বক্তৃতা দেবে, তারা আবৃত্তি করবে। এরকম একটা রবীন্দ্রভারতী উৎসবের আমি প্রবর্তন করেছিলাম, যেটা খুব উৎসাহ সঞ্চার করত। আমরা জোড়াসাঁকো থেকে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা মিছিল করে, ওই সবাই চমৎকার সেজে মিছিল করে আমরা রবীন্দ্র সদনে আসতাম, সেখানে সে উৎসব উন্মোচিত হতো। আমি সেটা করেছিলাম, সেটা এখনো চলছে, দেখে আমি খুশি হই। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন। রবীন্দ্রনাথকে আমরা অন্যান্য জায়গাগুলোতে যেমন করে অনেক বেশি অগ্রসর একটা জায়গায় পেয়ে যাচ্ছি ভাবনাগুলোকে, স্ত্রী শিক্ষা বলে একটি প্রবন্ধ আছে, সেখানে নারীর অধিকার, মানে শিক্ষাকে নারীর অধিকার হিসেবে তিনি দেখছেন, কিন্তু সে অধিকার দেওয়ার জন্য যেন একটু প্রকারান্তরে পুরুষই দেবে, এই রকম একটা ব্যাপার। কিন্তু স্যার আমরা তো কি দেখি যে আমাদের মানে জীবনযাপন, প্রজাতির প্রবাহ, উৎপাদন, এখন তো অনেক অবশ্য পৃথিবী এগিয়েছে এই সমস্ত ভাবনাগুলোর দিক থেকে নারীর জায়গাটা। আমি অত লম্বা বিতর্কে যাব না। বেগম রোকেয়া ভাবছিলেন, লিখছিলেন, এবং রবীন্দ্রনাথ সবচেয়ে বড় কথা যে তিনি তো এই কোনো কিছু সম্পর্কে অবগত ছিলেন না, তা কিন্তু আমরা সেটা বলতে পারি না। আপনি চীনের একটা লেখারও উদাহরণ দিয়ে বললেন যে এমনকি বাংলাদেশে যাবারও আগে, তারও আগে থেকে সব কিছু জানতেন, বুঝতেন। এই জায়গাটা নিয়ে স্যার একটু যদি আপনি বলেন। এটা স্ত্রী শিক্ষা সম্বন্ধে বলেছিলাম নীলরতন সরকারের মেয়েকে বোধ হয় তার একটা চিঠির জবাবে। কিন্তু ওখানে দেখবে পরিষ্কার লেখা আছে, রবীন্দ্রনাথ বলছে যে আমাদের সমাজে রবীন্দ্রনাথকে তার ইতিহাসের সীমাবদ্ধতার মধ্যেই আমাদের দেখতে হবে। তিনি সীমাবদ্ধতাকে অতিক্রম কিভাবে করবার চেষ্টা করেছেন আমরা সেইটা দেখব। তিনি বলছেন যে এখনকার ধারণা ছিল যে মেয়েরা লেখাপড়া শিখবে সংসারের কাজে লাগবে বলে, অর্থাৎ স্বামীর কাছে চিঠি লিখবে, শাশুড়িকে
রামায়ণ মহাভারত পড়ে শোনাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু রবীন্দ্রনাথ বলছেন তা নয়। মেয়েরা লেখাপড়া শিখবে তাদের নিজেদের জন্য, তাদের নিজেদের বিকাশের জন্য, অর্থাৎ মানুষ হিসেবে তাদের সেটা দাবি এবং তাদের সেটা অধিকার। আমি এই জায়গাটা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তার নিজের জন্য, তার স্বামীর কি হবে, তার শাশুড়ির কি হবে, তার শ্বশুরকে কি করে শোনাবে সেটা বড় কথা না। সে তার নিজের মানবিক বিকাশের জন্য লেখাপড়া শিখবে। যদিও আমার মনে হয় শেষ দিকে মানে যেমন কালান্তরে নারী প্রবন্ধটা দেখবে, বলছে যে তবু সমস্ত ক্ষেত্রে নারী যে সুবিধে সুযোগ পাবে তা নাও হতে পারে, যেমন তার তার শারীরিক সীমাবদ্ধতার জন্যে। কিন্তু রবীন্দ্রনাথ অনেকটা এগিয়েছেন এর সঙ্গে সঙ্গে। তার 1914 নাগাদ লেখা গল্পগুলো যদি আমরা পড়ি, স্ত্রীর পত্র, স্ত্রী শিক্ষাটা একটু আগে লেখা, কিন্তু এইগুলোতে আস্তে আস্তে রবীন্দ্রনাথ এগিয়েছেন। অর্থাৎ ঐতিহাসিক সীমাবদ্ধতার মধ্যে রেখে আমাদের ওগুলো পাঠ করতে হবে, আর এটাও বুঝতে হবে যে এই সীমাবদ্ধতাকে তিনি কতটা ডিঙোবার চেষ্টা করেছেন। এবং সেটি তো শুধু রবীন্দ্রনাথ নয়, সেটা বড় সমস্ত মহৎ সাহিত্যের বেলাতে আমাদের সেই ছাড়টা, মানে ছাড় ঠিক না, মানে ওই প্রেক্ষাপটে কনটেক্সটে দেখতে হয়। স্যার আপনি ঠিক বলেছেন, লীলা মিত্রের লেখা তো, উনি কিন্তু একটা জায়গায় বলছেন শুরুতে যে মোটা দাগে আমি সমর্থন করে যাচ্ছি। লীলা মিত্র তো অনেক অ্যাডভান্স লিখেছেন। স্যার আরেকটা জিনিস আমার ভালো লেগেছিল এই সমালোচনার জায়গাটা, প্রশ্নটা আসার সঙ্গে সঙ্গে আমার ভালো লেগেছিল যে জায়গাটা, এটা বলছে যে সমাজের যে নির্মাণটা নারীকে নিয়ে, যে ভালোবাসার দায় চাপানো। স্যার এটা কিন্তু অনেক আগে উনি লিখছেন, সেটা আমাকে ভাবিয়েছে। উনি লিখছেন যে রবীন্দ্রনাথ, কিন্তু নারী যে সবসময় সংসারটাকে পছন্দ করছে তা কিন্তু না, সে সবসময় যে তার স্বামীকে ভালোবাসতে পারছে তা কিন্তু না, কিন্তু কোষ্ঠী পাথরটা হচ্ছে ভালোবাসার কোষ্ঠী পাথর, একই যন্ত্রণা তার জন্য। যদি স্বামী পছন্দ না হয়, তাহলে স্বামীকে ভালো না বাসার অধিকার তো নারীর আছে, এটা তার ব্যক্তিগত অধিকার। কেমন এটা ওই স্ত্রীর পত্র গল্পে রবীন্দ্রনাথ এই অধিকারটা স্বীকার করেছে, যেমন স্ত্রী পত্রের গল্পে অধিকারটা স্বীকার করেছে। ফলে রবীন্দ্রনাথ এগিয়েছেন। আমি দেখবো যে রবীন্দ্রনাথ পিছিয়ে ছিলেন, বিশেষ করে ইউরোপ প্রবাসী পত্রে আমি দেখেছি তার কিছু কিছু কথা। আমি একটা বক্তৃতা দিয়েছিলাম ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের IBS এ, তাতে আমি দেখিয়েছিলাম রবীন্দ্রনাথ কোথাও কোথাও পিছিয়ে ছিলেন, কিন্তু ওই 1890-92 নাগাদ তারপর আবার এগিয়েছেন, আস্তে 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 এগিয়েছেন। এই ঐতিহাসিক পরিবর্তনটা রবীন্দ্রনাথ যেটা কালান্তরের ভূমিকায় বলেছেন, এই ইতিহাসের পরিপ্রেক্ষিতে দেখো আমি কোথায় ছিলাম তার থেকে কোথায় পৌঁছেছি, এইভাবে দেখো। উত্তরণের একটা জায়গা রবীন্দ্রনাথের ক্ষেত্রে এটাই আমাদের দেখতে হবে। স্যার এখানে আরেকটা ঠিক প্রশ্ন না, একটা মন্তব্য আমি একটু সামনে আনার চেষ্টা করছি। শস্যের বহুমুখীকরণে যেমন কৃষক লাভবান হয়, স্বল্প আয়ের মানুষ সমবায়ে সকলে সমৃদ্ধ হয়, তেমনি শিক্ষার বহুমুখীকরণে বা সমবায়ে যাতে লাভবান হইবে এই সত্য বাঙালিদের মধ্যে রবীন্দ্রনাথ প্রথম উপলব্ধি করতে পেরেছিলেন এবং তার বাস্তবায়নে প্রথম পদক্ষেপ হিসেবে শান্তিনিকেতনই শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তবে শুধু শান্তিনিকেতনই নয়, বিশ্বভারতী, আমি মনে করি শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থা আর বিশ্বভারতীর শিক্ষা ব্যবস্থার মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। কেমন যোগ আছে, মূল যোগটা আছে, কিন্তু দৃষ্টিভঙ্গির প্রসার ঘটেছে আর কি। ঠিকই আছে, ঠিকই আছে। স্যার আমার মনে হয় আপনার আলোচনার অংশটা তো মোটামুটি হয়ে গেছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। রবীন্দ্রনাথের যে পরিব্যাপ্ত শিক্ষা ভাবনা, যে বিশাল ক্যানভাস, সেখান থেকে আসলে একটু একটু ধরবার চেষ্টা হয়েছে এবং সেটির জন্য সবচেয়ে যোগ্যতম মানুষই আজকে আমাদের সঙ্গে ছিলেন। আপনারা শুনেছেন সে আলাপ, এবং রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা আমাদেরকেও ভাবাক, আমাদের রসদ দিক, আমাদের যে শিক্ষা দর্শন বা আমাদের শিক্ষা নিয়ে যে একটা সামগ্রিক আদর্শ, সেই জায়গাটায় রবীন্দ্রনাথ ইতোমধ্যে আছেন। আরও বেশি করে কোন জিনিসটি প্রাসঙ্গিক সেগুলো নিয়ে যাতে আমরা আরেকটু চর্চার দিকে যেতে পারি। আমি একটু কৃতজ্ঞতা জানানোর পর্বে চলে এসেছি। কৃতজ্ঞতা জানাতে চাই এই আয়োজনের পেছনে সহায়তা যারা করেন বরাবর, সেই তালিকা অনেক দীর্ঘ, আমি তালিকা বলে আর অনুষ্ঠান দীর্ঘ করছি না, কিন্তু তারাও পরোক্ষে অংশগ্রহণ করেন একটি আয়োজনের।
ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠান দেখলেন, মন্তব্য করলেন, প্রশ্ন করলেন, আপনাদের প্রত্যেককে। আগামীতেও আপনাদেরকে সঙ্গে পাবো এই প্রত্যাশা করি। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যার আপনাকে। আপনার সঙ্গে এই অনুষ্ঠান হবে সেই যোগাযোগটা রাজীব চক্রবর্তীর মাধ্যমে, সেই যোগাযোগটা হওয়ার পর থেকে সময় সময় বিরক্তই করেছি, সময় মতোই সাড়া পেয়েছি। অনেক কৃতজ্ঞতা স্যার সেই জন্য আপনাকে। আর আপনার উপস্থিতি, আমি এটি বিশ্বাস করে বলছি স্যার, আমার অন্তর থেকে বলছি, আপনার শুধু উপস্থিতিটুকুই আমার জন্য ব্যক্তিগতভাবে এবং আমাদের পাঠশালার জন্য একটি পরম পাওয়া স্যার। আপনি দীর্ঘকাল আমাদেরকে আরও ছায়া দিয়ে থাকবেন, আমাদের জন্য ছায়া দেবেন। আপনার কর্মযোগ্য আরও দীর্ঘদিন অব্যাহত থাকুক, সচল থাকুক স্যার, এই কামনা করি। আপনি কি কিছু বলবেন স্যার শেষ মুহূর্তে? তারপর আমরা একসঙ্গে বিদায় নেব। ভালো লাগছে, বিশেষ করে অতিমারির কারণে এই সুযোগটা আমরা পেয়েছি যে এই অনলাইনে সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করা, এবং বিশেষ করে আমাদের বাংলা ভাষীরা যে নানা স্থানে ছড়িয়ে আছেন সারা পৃথিবীতে বিশ্ব নাগরিক হিসেবে, তাদের সঙ্গে যোগাযোগ যেটা বিকল্প কিছু হতে পারে না। অর্থাৎ আমি প্লেনে করে গেলাম, গিয়ে তাদের সঙ্গে কথা বললাম, এক জায়গায় শ্রোতা রইল, অন্য জায়গার শ্রোতাদের দেখতে পেলাম না, এটা নয়। এর ফলে এই সুযোগটা নিয়ে শিউলির নেতৃত্বে পাঠশালা, এই পাঠশালা সম্বন্ধে আরো জানবো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে, এবং আমি তাতে একদিন একটা তুচ্ছ ভূমিকা নিতে পেরে আমি নিজে খুব খুশি। যারা শুনলেন তারা সবাইকে ধন্যবাদ, এবং সকলে ভালো থাকুন। আপনাকে পাঠশালা সম্পর্কে জানতেই হবে, কারণ এটা প্রথম উপস্থিতি। আপনি পাঠশালায় আবারও আসবেন স্যার, আমাদের অন্য নানা বিষয়ে নিশ্চয়ই আপনি আবারও কখনো বলবেন এবং আমরা শুনতে পারবো। রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের আসরের আনুষ্ঠানিক সমাপ্তি টানছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা অতিমারী স্বাস্থ্যবিধি মেনে চলুন। এখনও করোনা পুরোপুরি ছেড়ে যায়নি। বই পড়ুন, বই ভালোবাসুন, পাঠশালার সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী আসরে।